হ্যালো এভরিওয়ান, একদম নতুন মুক্তি পাওয়া একটা অসাধারণ ড্রামা নিয়ে হাজির হয়েছি। আশা করি এই ড্রামাটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর তার আগে আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো চলো এবার শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদেরকে একটা মেয়েকে দেখানো হয়। মেয়েটা ফোনে ভিডিও করতে করতে আমাদেরকে বলে নিয়মটা খুবই সোজা, তোমরা উইশ করবে আর সেটা পূরণ হয়ে যাবে। আমিও তোমাদের মতো উইশ করেছি। আমার উইশ হলো তোমরা সবাই মরে যাও। এটা বলে তো মেয়েটা হাসতে হাসতে নিজেকেই শেষ করে দেয়। তারপর কয়েক মাসের পরের সিন দেখানো হয়। ইউ সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয় স্কুলে যাওয়ার জন্য। ও লিফটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, তখনই কিম দৌড়ে সেখানে আসে আর বলে আমি আজকেও দেরি করে ফেলেছি। ইউ তখন কিমের গালে কিস করে। এতে কিম তো অবাক হয়, তবে মনে মনে খুবই খুশি হয়। সে তো ইউকে বলে আবারও তাকে কিস করতে। আমরা বুঝতে পারি ওদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। তারপর ওরা দুজন স্কুলে চলে আসে। ওদেরকে দেখে নেরি দৌড়ে ওদের কাছে আসে। নেরির হাবভাব দেখে বোঝা যাচ্ছিল ও কিমকে পছন্দ করে। ওরা কথা বলছিল, সে সময় চই ওদের কাছে আসে। চই খুবই চঞ্চল স্বভাবের একটা ছেলে। ও ইউ আর কিমকে দেখে বলে তোমাদের আজকে অন্যরকম লাগছে। আচ্ছা, তোমাদের মধ্যে কি চলছে বলো তো? তোমরা সেই ছোটবেলা থেকে একই স্কুলে পড়ছো, আবার একই অ্যাপার্টমেন্টেও থাকো। চই নেরিকে বলে তোমার কি মনে হয়? নেরি যেহেতু কিমকে পছন্দ করত, তাইও চইয়ের কথা শুনে খুবই রেগে যায় আর ওকে মেজাজ দেখিয়ে সেখান থেকে চলে আসে। এবার ক্লাসে আসার পর নেরি অনেক রেগেছিল। ওকে রেগে থাকতে দেখে জুন কিছুটা অবাক হয়। জুন হচ্ছে ওদের আরেকজন বন্ধু। জুন, নেরি, কিম, ইউ, চই ওরা সবাই একে অপরের খুব ভালো বন্ধু। আর হ্যাঁ, তোমাদের গ্রুপে তোমরা কয়জন ফ্রেন্ড সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। এখন গল্পে ফিরে আসা যাক। ওদের মধ্যে জুন হচ্ছে ক্লাস টপার। ও পড়াশোনাতে অনেক ভালো। চই জুনের কাছে আসে। জুন মেকানিক্যাল বিষয়ে অনেক ভালো, তাই চই জুনকে ওর ল্যাপটপটা দিয়ে বলে ঠিক করে দিতে। জুন জিজ্ঞাসা করে ওদের মাঝে কি হয়েছে। চই বলতে যাচ্ছিল সে সময়ে টিচার ক্লাসে চলে আসে। টিচার বলে আজকে তোমাদের ম্যাথ রেজাল্ট দেওয়া হবে। দুইজন হাই স্কোর পেয়েছে। রেজাল্টের কথা শুনে চোয়ের তো মন খারাপ হয়ে যায়, কারণ ও ছিল একদম ডাব্বা মার্কা স্টুডেন্ট। টিচার বলে যে দুজন হাই স্কোর পেয়েছে তাদের মধ্যে একজন হলো জুন আর আরেকজন হলো চই। চই ম্যাথে হাই স্কোর পেয়েছে শুনে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। চই নিজেও খুবই হতবাক হয়, কারণ সে সবসময় ফেল করা স্টুডেন্ট। সব স্টুডেন্টরা বলতে শুরু করে চই হয়তো চিট করেছে, না হলে ওর পাশ করাই তো সম্ভব না। চইও এসব নিয়ে ভাবছিল, তখনই ওর ফোনে গিরিগো থেকে মেসেজ আসে যে তোমার ইচ্ছে পূরণ হয়েছে। মেসেজ দেখে চই তো অবাক হয়ে যায়। চই কেন অবাক হলো সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এবারে ক্লাস শেষে সব বন্ধুরা চইকে জিজ্ঞাসা করে তুই সত্যি করে আমাদের বলতো, তুই কিভাবে হাই স্কোর পেয়েছিস? কিম বলে এখন যদি পুলিশ নিয়ে এসে ইনভেস্টিগেশন করা হয় তাহলে তুই ধরা পড়ে যাবি। চই বলে পুলিশ আমাকে ধরতে পারবে না। ওর এরকম খামখেয়ালি কথায় সবাই তো বিরক্ত হয়। চই বলে আমি এমন একটা সিক্রেট জানি যেটা তোরা জানিস না। ও তখন সবাইকে গিরিগো অ্যাপের কথা বলে। চই বলে এই অ্যাপ তোদের সব ইচ্ছা পূরণ করবে। তোদের জন্ম তারিখ লিখে এই অ্যাপে তোদের ইচ্ছার কথা বললে অ্যাপ তোদের ইচ্ছা পূরণ করে দিবে। সবাই তোর কথা শুনে হেসে উড়িয়ে দেয়। চই কিমকে অ্যাপের লিংকটা পাঠায়। আর হ্যাঁ, তোমরা কিন্তু সত্যি সত্যি এই অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবে। যাদের অনেক সাহস তারা ট্রাই করতে পারো, আর কারা কারা ট্রাই করবে সেটাও আমাকে একটু জানিয়ে যেও। যাই হোক, কিম আর বাকি সবাই মিলে অ্যাপটা নিয়ে হাসাহাসি করতে থাকে। নেরি বলে তুমি তোমার স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসো। চই বলে সত্যি আমি অ্যাপে উইশ করেছিলাম যাতে আমি ম্যাথে হাই স্কোর পাই। কেউ তো ওর কথা বিশ্বাসই করে না। তখনই চই ওদেরকে ভিডিওটা দেখায়, যে ভিডিওতে ও অ্যাপকে নিজের উইশের কথা বলেছিল, কিন্তু সবাই ওকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। চই ইউকে বলে তুমি আমাকে বিশ্বাস করো। চই গিরিগো থেকে পাঠানো মেসেজ ইউকে দেখাতে নেয়, তবে মেসেজটা আর খুঁজে পায় না। চই দেখে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, আর মাত্র 22 ঘন্টা আছে। তবে চই বিষয়টাকে খুব একটা পাত্তা দেয় না। ও মনে করে হয়তো নতুন কোনো ইচ্ছা পূরণ করবে। ইউ চইকে বলে আমি জানি তুমি রেজাল্ট নিয়ে চিন্তায় ছিলে, কিন্তু এসব মজা করা বন্ধ করো। এটা বলে ও চলে আসে। পরের সিনে আমরা ইউ আর নেরিকে ওয়াশরুমে দেখতে পাই। নেরি নিজের চেহারা বডি নিয়ে অনেক কনসার্ন ছিল। ইউ বলে চইয়ের জন্মদিন নিয়ে কি প্ল্যান করলে? নেরি বলে আমিও
ওর জন্মদিন নিয়ে প্ল্যান করব? আমার তো ওর মতো একটা গাধাকে দেখলে অসহ্য লাগে। দেখলে না আজকে কি আজগুবি কথা বলছিল। নেরির কথাগুলো শুনে বুঝাই যাচ্ছিল ও একটু স্বার্থপর আর রুড টাইপের মেয়ে। ও নিজের বন্ধুকে নিয়েই বাজে কথা বলছে। অন্যদিকে ইউ ছিল সম্পূর্ণ আলাদা। ইউ বলে হয়তো ওর সিচুয়েশন ক্রিটিক্যাল ছিল, তবে নেরি তখনও চৈকে অপমান করে কথা বলেই যাচ্ছিল। তখনই হঠাৎ ওরা সামনে চৈকে দেখতে পায়। চৈকে দেখে নেরি তো চুপ হয়ে যায়। চৈ বলে তোমরা কি নিয়ে কথা বলছিলে? নেরি তো মিথ্যা বলে যে আমরা তোমার জন্মদিনের গিফট নিয়ে কথা বলছিলাম। চৈ বলে তোমরা আসলে এই নিয়ে কথা বলছিলে? আমি তো তোমাদের কথা শুনিয়ে অনেক খুশি, কোনো রকম গিফট লাগবে না। ওরা চলে যাওয়ার পর চৈয়ের রিয়াকশন বদলে যায়। হয়তো নেরির সব কথা শুনে ফেলেছে। তারপর টিচার ক্লাস করাচ্ছিল। ক্লাসের নেরি কিমের দিকে তাকিয়েছিল, যেটা আবার ইউ খেয়াল করে। এদিকে আমরা একজন হ্যাসেলকে দেখতে পাই। কোরিয়ান ভাষায় হ্যাসেল বলতে বোঝানো হয় শান্তির দূত, মানে কোনো মানুষ বিপদে পড়লে হ্যাসেল তাদেরকে রক্ষা করে। তারা আগে থেকেই বিপদের আভাস পায়। এক কথায় আমাদের ভাষায় যাকে তান্ত্রিক বলা হয়। এই হ্যাসেলের নাম হলো ইয়ং। আমরা ওকে ইয়ং বলেই ডাকবো। ইয়ং এখানে প্রার্থনা করছিল। প্রার্থনা শেষে ইয়ং যখন সেখান থেকে চলে আসে তখনই সেখানে একটা সাদা সাপ আসে। এটা দেখে ইয়ং চিন্তায় পড়ে যায়। ও তখন দৌড়ে আরেকজন সামানের কাছে আসে আর ওকে এটা জানায়। ওরা দুজন তো এই নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ এটা খারাপ কিছুর আভাস দিচ্ছে, হয়তো কেউ বিপদে পড়তে যাচ্ছে। পরের সিনে দেখা যায় ইউ আর কিম হাই জাম্প প্র্যাকটিস করছিল। কিম তো ভালোভাবে জাম্প করতে পারে না, তাই কোচ ওকে বকা দেয় আর ভালোভাবে প্র্যাকটিস করতে বলে। কিমের মন খারাপ হয়ে গেলে ইউকে সাপোর্ট করে। প্র্যাকটিসে এসে কোচ ইউকে জানায় ওকে ন্যাশনাল টিমে সিলেক্ট করা হয়েছে। কোচ বলে আমি জানি তোমার সাথে কিমের রিলেশনশিপ আছে, কিন্তু তুমি এখন প্র্যাকটিসে মনোযোগ দাও। কোচের কথা শুনে ইউ একটু অবাক হয়ে যায়। এদিকে চৈ লাইব্রেরিতে বসে বসে পড়াশোনা করছিল, কিন্তু ওর মাথায় তো কিছুই ঢুকছিল না। এতে সে ডিপ্রেসড হয়ে পড়ে। ওর নিজেকে ঠিক করার জন্য অনেকগুলো পিল একসাথে খেয়ে নেয়। জুন সেটা আবার দেখতে পায়, কারণ ও লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল। চৈ নিজেকে স্বাভাবিক করার জন্য বাহিরে আসে। ও যখন দাঁড়িয়েছিল তখনই ওর পাশ দিয়ে দৌড়ে কিছু একটা যায়। এতে চৈ তো ভয় পেয়ে যায়। ও জানালার দিকে তাকিয়ে দেখে এটা একটা কালো বিড়াল। সে সময় ইউ চৈকে কল করে। কল রিসিভ করার পর ইউ তো কোনো কথাই বলে না। অনেকক্ষণ পর চৈ ফোনে নেরির হাসির শব্দ শুনতে পায়। নেরি বলে তোমরা কি ওই ডাম্বয়ের জন্মদিনে যাবে? কিম চৈকে নিয়ে মজা করে বলে আমি ওই গাধার জন্মদিনে যেতে চাই না। ফোনে তো ইউ, কিম, নেরি সবাই চৈকে নিয়ে হাসাহাসি করছিল। এসব শুনে চৈ অনেক রেগে যায় আর খুবই কষ্ট পায়। কল কেটে যাওয়ার পর চৈ আবারও ইউকে কল করে, কিন্তু ইউ ওর কল রিসিভই করে না। ততক্ষণে স্কুল টাইম শেষ হয়ে যায়। সবাই বাসায় চলে যাচ্ছিল। বাসায় যাওয়ার জন্য জুন চৈকে ডাকে, তবে চৈ কোনো কথা বলে না। জুন মনে করে ওর হয়তো কোনো কাজ আছে, তাইও একাই চলে আসে। এদিকে প্র্যাকটিস শেষে কিম ইউকে নিতে আসে। ইউ কিমকে জানায় যে ওর ন্যাশনাল টিমে সিলেক্ট হয়েছে। এটা শুনে কিমও অনেক খুশি হয়ে যায়। তারপর ওরা দুজন একসাথেই বাসায় ফিরছিল। ইউ বলে কোচ আমাদের রিলেশনের ব্যাপারে জানে, কিন্তু আমরা তো কাউকে এ নিয়ে কিছু বলিনি, তাহলে উনি জানলো কিভাবে? এসব ভাবতে ভাবতে ওরা বাসায় চলে আসে। অন্যদিকে জুন বাসায় আসার পর পড়াশোনা করছিল। তখন ওর চৈয়ের কথা মনে পড়ে। চৈকে দেখে ওর আজকে অন্যরকম লাগছিল। ও এগুলো নিয়ে ভাবছিল। তখনই ওকে ওর বড় বোন ইয়ং কল করে, তবে জুন ওর বোনের কলটা ইগনোর করে। জুনের বোন আর কেউ না, হ্যাসেল ইয়ংই ছিল। জুন কেন ওর বোনের কল ধরছে না সেটা আমরা সামনেই জানতে পারবো। এদিকে ইউ বাসায় আসার পর জানতে পারে আজকে ওর আন্টি আসবে না, তাই ও কিমকে বাসায় নিয়ে আসে। ওরা দুজন একসাথে ডিনার করছিল। তখনই ইউ দেখে চৈ ওকে অনেকবার কল করেছে, তাই ইউ চৈকে কল ব্যাক করে। চৈ বলে তুমি কি আমার জন্মদিনের পার্টিতে আসবে? ইউ বলে সরি, আমার উইকেন্ডে প্র্যাকটিস আছে, আমি যেতে পারবো না। চৈ আর কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। ইউ আবার ওকে কল করে, তবে চৈ কল রিসিভ করে না। ইউ বলে হয়তো আমার সাথে রাগ করেছে। ইউ কিমকে বলে তুমি যাবে? কিম বলে হ্যাঁ, ও আমার বেস্ট ফ্রেন্ড। কিম যাবে শুনে ইউর মন খারাপ হয়ে যায়, কারণ নেরিও সেখানে যাবে। ইউ জানে নেরি কিমকে পছন্দ করে। কিম বিষয়টা বুঝতে পারে, তাইও নিজের জন্মদিন ডেট লিখে গিরগোয়াপে উইশ করে, যাতে উইকেন্ডে ইউর প্র্যাকটিস ক্যান্সেল হয়ে যায়। ইউ তো ওর এরকম পাগলামি দেখে হাসতে থাকে। পরের দিন ওরা স্কুলে চলে আসে। ইউ দেখে চৈ মাথা টেবিলে রেখে শুয়ে আছে, আর নেরি ওর টেবিলে নেই। চৈ ফোনের দিকে বারবার তাকাচ্ছিল আর ভয় পাচ্ছিল। টিচার নেরিকে অ্যাবসেন্ট দেখে ওর বিষয়ে জিজ্ঞাসা করে, তবে কেউ কিছুই বলতে পারে না। তখনই চৈয়ের ফোনে নোটিফিকেশন আসে। টিচার ওকে দাঁড়াতে বলে,
তবে চই দাঁড়ায় না। টিচার রেগে যায়, তাই কিম আর জুন চইকে দাঁড়াতে বলে, কিন্তু চই তখনও ফোনের দিকেই তাকিয়েছিল। আমরা দেখি ওর ফোনে গিরিগুয়াপের কাউন্টডাউন শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 2 মিনিট বাকি আছে। এটা দেখে চই তো আরো ভয় পেতে শুরু করে। হঠাৎ করে চই দাঁড়িয়ে পড়ে, ওর শরীর তো বেঁকে যেতে থাকে। সবাই এটা দেখে ভয় পেয়ে যায়। ইউ, কিম, জুন ওর কাছে দৌড়ে যায়, ওকে শান্ত করার চেষ্টা করে। চই কিমকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর ব্যাগ থেকে একটা নাইফ বের করে নেয়। সবাই এটা দেখে ভয়ে ওর কাছ থেকে সরে যায়। ইউ তো ওকে নাইফটা ফেলে দিতে বলে। চই দেখে কাউন্টডাউন শেষ হয়ে গিয়েছে। চই ইউকে বলে, আমি একটা লুজার। ইউ ওকে বোঝানোর চেষ্টা করে, তবে চই নাইফটা ওর গলার দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। চই তো নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। চই নিজের হাতে নিজেকে শেষ করে দেয়। নিজের চোখের সামনে বন্ধুকে এভাবে শেষ হয়ে যেতে দেখে ইউ তো প্রচন্ড কান্না করতে থাকে। ছোটবেলায় ইউকে যখন স্কুলে বুলি করা হতো, তখন কিম, জুন, নেরি, চই ইউকে সাপোর্ট করেছিল। চই ইউকে একটা চাবির রিং দিয়ে বলেছিল, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। এসব মনে করে ইউ আরো কান্না করতে থাকে। ইউর তখন আগের রাতের কথা মনে পড়ে। চইয়ের জন্মদিনে কেউই আসেনি, তাই চই ওদের উপর রাগ করেছিল। ইউ আর রাগ ভাঙানোর জন্য গিফট নিয়ে আসে। চই বলে, আমি যখন তোমার কল রিসিভ করি তখন আমি তোমাদের কথা শুনতে পাই, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি সেটা তুমি না। সরি, আমি তোমাদেরকে ভুল বুঝেছি। এসব ভেবে ইউ কান্না করতে থাকে, কারণ ওর বন্ধুকে বাঁচাতে পারেনি। তখনই কোচ ইউর কাছে দৌড়ে আসে আর ওকে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো? কোচ ওকে কন্ট্রোল করে। কোচ বলে, উইকেন্ডে আমি তোমার ট্রেনিং ক্যান্সেল করে দিয়েছি, তুমি রেস্ট নাও। ট্রেনিং ক্যান্সেলের কথা শুনে ইউর তো কিমের উইশের কথা মনে পড়ে। ইউ কোচকে বলে, আমি ঠিক আছি, আপনি ট্রেনিং ক্যান্সেল করবেন না। এটা বলার সাথে সাথেই ওদের সামনে বড় একটা লাইট পড়ে। এতে করে কোচ আর ইউ দুজনেই তো ভয় পেয়ে যায়। ইউ কিছু একটা বুঝতে পেরে তাড়াতাড়ি কিমের কাছে দৌড়ে আসে। ওকে এভাবে দৌড়াতে দেখে নেরি ওর পিছন পিছন আসে। ইউ কিমকে বলে, তোমার ফোনে কি কাউন্টডাউন শুরু হয়েছে? কিম দেখে ওর ফোনে গিরুগুয়া থেকে মেসেজ এসেছে যে তোমার ইচ্ছে পূরণ হয়েছে। কিম বলে, তোমার ট্রেনিং ক্যান্সেল হয়ে গিয়েছে? নেরি আর জুন তো ওদের কথা বুঝতে পারছিল না। তখনই কিম ওদেরকে উইশ করার ভিডিওটা দেখায়। ইউ আর কিমকে একসাথে দেখে নেরি তো খুবই জেলাস হয় আর বলে, তুমি কি বলতে চাচ্ছ? এই অ্যাপ মানুষের ইচ্ছা পূরণ করে, তারপর টাইমার শুরু হয়। টাইম শেষ হয়ে যাওয়ার পর অ্যাপ থেকে তাকে মেরে ফেলে? এটা কি কখনো সম্ভব নাকি? হয়তো ওর ফোন হ্যাক হয়েছে। ইউ বলে, না, হ্যাক হয়নি, চোরের সাথেও এরকমটাই হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। নেরি বলে, হ্যাঁ, শুধু তুমিই দেখেছো, কারণ তুমি পাগল হয়ে গিয়েছো। কথায় কথায় ওদের মধ্যে তো ঝগড়া লেগে যায়। কিম নেরিকে চুপ করতে বলে। নেরি বলে, তুমি সবসময় কেন আমাকে চুপ করতে বলো? ইউ বলে, আমি নিজের চোখের সামনে আমার বাবা মাকে মারা যেতে দেখেছি। সেই দুঃস্বপ্ন আমাকে এখনো তাড়া করে বেড়ায়। এখন আমি চইকে হারিয়েছি, আর তোমাদের কাউকে হারাতে চাই না। জুন বলে, আমি ফোন রিস্টার করে অ্যাপ ডিলিট করার চেষ্টা করছি, কিন্তু কোনো লাভই হয় না। ইউ বলে, তোমরা আমার বাসায় চলে আসো, আমরা একসাথে একটা সমাধান বের করব। নেরিও এবার রাজি হয়ে যায়। তারপর ইউ আর কিম একসাথে বাড়ি ফিরছিল। তখনই কিম ইউকে বলে, তুমি দুঃস্বপ্ন দেখতে আমাকে বলনি কেন? ইউ বলে, তোমার জন্য আমি সে বাজে পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি। তুমি সবসময় আমাকে চ্যাম্পিয়ন বলে ডাকতে। তোমার সাথে থাকতে থাকতে আমি সেসব তো ভুলেই গিয়েছিলাম। ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। তারপর ওরা বাসায় চলে আসে। ইউ কিমকে ফ্রেশ হতে ওর অ্যাপার্টমেন্টে পাঠায়। কিম নিজের বাসায় আসার পর ইউকে কল করে। কল রিসিভ করার পর কিম ইউর হাসির শব্দ শুনতে পায়। কিম শুনতে পায় ইউ, জুন, নেরি ওর সম্পর্কে বাজে বাজে কথা বলছে। কিম বুঝতে পারে এটা ইউ না, তাই ও ইউকে শোনানোর জন্য দৌড়ে ওর ফ্ল্যাটে চলে আসে। তবে ইউকে কিছু শোনানোর আগেই ফোনটা বন্ধ হয়ে যায়। কিম ইউকে সবটা বলে। এসব শুনে ইউ তো আরো বেশি ভয় পেয়ে যায় আর বলে, চোয়ের সাথেও ঠিক এরকমটাই হয়েছে। তারপর নেরি আর জুন ওদের বাসায় আসে। জুন অ্যাপটা ডিলিট করার চেষ্টা করতে থাকে। অনেকক্ষণ পর জুন বলে, কাজ হয়েছে, তবে ডিলিট হতে কিছুটা সময় লাগবে। হঠাৎ করে কিমের এক চোখ চুলকাতে শুরু করে। আস্তে আস্তে চুলকানোর পরিমাণ বাড়তেই থাকে। কিমের চোখ তো লাল হয়ে যায়। সবার ওর এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। নেরি তো ভিডিও করতে শুরু করে। হঠাৎই কিম দেয়ালের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে আর ভয় পেতে থাকে। আস্তে আস্তে কিমের আঙ্গুল বেঁকে গিয়ে ওর চোখের দিকে এগিয়ে যেতে থাকে। কিম নিজেকে আটকাতে পারে না। কিম তো নিজের চোখে আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছিল, তবে অল্পের জন্য বেঁচে যায়। জুন যে গিরিগো অ্যাপ ডিলিট করার চেষ্টা করেছিল সেটা কোনো কাজই করেনি। অ্যাপটা আবারও ফোনে চলে আসে
আর টাইমার শুরু হয়ে যায়। সেই সময় কিম একটা মেয়ের আত্মা দেখে ভয় পেয়ে যায় ও সবাইকে চলে যেতে বলে। কেউ তো কিছু বুঝতেই পারছিল না। হঠাৎ করে কিম পজেসড হয়ে যায়। জুন ওকে ধরে শান্ত করার চেষ্টা করে। কিম তখন ইউর দিকে তাকিয়ে হাসি দেয়। ইউ আর এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর পুলিশ স্টেশনে কল করে। কিম তখন রেগে ইউকে চড় মারে। জুন কিমকে আটকাতে গেলে কিম জুনের গলা ধরে ওকে উপরে তোলে আর ডেমনিক ভয়েসে বলে, এসব কিছু তোর জন্যই হয়েছে, এখন তোমরা সবাই মরবে। জুন বিপদে আছে এটা জুনের বড় বোন ইয়ং ফিল করতে পারে। কিম তো জুনকে মেরেই ফেলছিল। তখনই ইউ পিছন থেকে কিমের মাথায় আঘাত করে। কিম অজ্ঞান হয়ে যায়। তারপর সিন চেঞ্জ হলে হসপিটালে সিন দেখানো হয়। ইউকে ওর আন্টি বলে, তুমি ঠিক আছো? ইউ বলে হ্যাঁ, কিন্তু কিম কোথায়? আন্টি বলে ও আইসিইউতে আছে। ও ঠিক আছে, তুমি নিজের চিন্তা করো। আন্টি যাওয়ার পর নেরি ওর কাছে এসে ওকে টাইম দেয়। এদিকে জুন তখনও অ্যাপটা ডিলিট করার চেষ্টা করছিল। তখনই ইয়ং ওকে কল করে আর বলে, তুমি যেটা করেছো সেটা এখনই বন্ধ করো। তুমি জানো না তুমি কি করেছো। তুমি আজকে মরতে মরতে বেঁচে গিয়েছো শুধু ওই মেয়েটার জন্য। তাছাড়া তুমি কি জানো আজকে কার সাথে তুমি লড়াই করতে গিয়েছিলে? ও হলো ডেমন যোগু। ও একটা অভিশাপ। ও ছবি ভিডিওর মাধ্যমে জালের মতো ছড়িয়ে পড়ে আর মানুষের ইমোশন নিয়ে খেলে। জুন তো অবাক হয়ে বলে, তুমি এসব কি করে জানলে? আর হেসে বলে, ফোনটা বুঝি অভিশাপ? ইয়ং বলে, আমি তোমার সাথে দেখা করব, এটার সমাধান করতে হবে। জুন বলে, তখন তো আমাকে বের করে দিয়েছো, তাহলে এখন কেন দেখা করতে চাইছো? ওরা কথা বলছিল। তখনই ইয়ং দেখে সাদা সাপটা অস্থির হয়ে উঠেছে। এটা দেখে ইয়ং জুনকে বলে, তোমাকে যে মেয়েটা বাঁচিয়েছে ও কোথায়? জুন তখন তাড়াতাড়ি হাসপাতালের দিকে আসতে থাকে। এদিকে ইউ তো একটা চিঠি লিখে কেবিন থেকে বেরিয়ে আসে। ইউ কিমের কেবিনের সামনে এসে দেখে কিমের কন্ডিশন ভালো না। ইউর তখন ওর বাবা মায়ের কথা মনে পড়ে। ওর সামনে ওর বাবা মা ঠিক এভাবেই মারা গিয়েছে। অন্যদিকে জুন দৌড়ে ইউর কেবিনে আসে। এখানে এসে সে ইউর লেখা চিঠিটা পায়। জুন চিঠিটা পড়ে বুঝতে পারে ইউ গিরুকু অ্যাপের মাধ্যমে কিমকে বাঁচানোর ডিসিশন নিয়েছে। জুন ইউকে আটকানোর আগেই ইউ উইশটা সেন্ড করে দেয় আর ওর ইচ্ছে পূরণ হয়ে যায়। কিম তো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিল। এদিকে নেরি ইউর বাড়িতে এসে কিমের ফোনটা বের করে। ও দেখে কিমের ফোনের টাইমার অফ হয়ে গিয়েছে। এটা দেখে সে তো অনেকটাই অবাক হয়ে যায়। এদিকে ইউ তো কিমকে বাঁচানোর জন্য গিরিগো অ্যাপে উইশ করেছিল। অ্যাপ ওর ইচ্ছা পূরণ করে দিয়েছিল। ইচ্ছে পূরণ হওয়ার সাথে সাথেই টাইমার শুরু হয়ে যায়। আর এখন জুন ইউকে বাঁচানোর জন্য ওর বোনের কাছে যাওয়ার ডিসিশন নেয়। জুন ইউকে নিয়ে রওনা হয়। ইউ বলে, তুমি না বলেছিলে তোমার বোন অ্যাব্রোডে থাকে? জুন বলে, আমি আসলে মিথ্যে বলেছিলাম, কারণ সত্যিটা বলতে আমার লজ্জা করত। আমার বোন তো নিজের ভালো চাকরি ছেড়ে সামান হয়ে গিয়েছে। কথা বলতে বলতে ওরা লোকেশনে চলে আসে। ড্রাইভার ওদের নামিয়ে দিয়ে চলে যায়। ইউ আর জুন জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে। ঘন জঙ্গল পেরিয়ে ওরা সামনে একটা বাড়ি দেখতে পায়। ইউ জুনকে বলে, ওনারা কি এখানে থাকে? জুন বলে, আমি আসলে জানি না। ইউ বলে, এর আগে তুমি একবার ওখানে আসোনি? জুন বলে, না, ইয়ং আমাকে এখান থেকে বের করে দিয়েছিল, আমি এখানে থাকলে নাকি মারা যাব। ওরা দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছিল। তখনই হঠাৎ সামানুন দরজা খুলে দেয় আর বলে, শালা তুমি চলে এসেছো? জুন বলে, আমাকে শালা বলে ডাকবে না। ওরা কথা বলতে বলতে ভিতরে ঢুকে। তখনই ইউর ফোনে কিম কল করে আর বলে, তুমি কোথায়? আমি সুস্থ হয়ে গিয়েছি, তুমি আমাকে দেখতে আসলে না কেন? তুমি কোথায়? আসলে এটা ডেমনের ফাঁদ ছিল। ও ইউর থেকে জানতে চাচ্ছিল ও আসলে কোথায় আছে, যাতে ও ইউকে পজেস্ট করে সবাইকে মারতে পারে। ইউ যখন পজেস্ট হয়ে বলিয়ে দিতে যাচ্ছিল তখনই ইয়ং সেখানে চলে আসে আর বলে, তুমি ওকে বলবে না যে তুমি কোথায় আছো, এটা ডেমনের একটা ফাঁদ। ইয়ং এর কথা শুনে এবার ডেমন নিজের আসল রূপে চলে আসে। ডেমন কিমের ভয়েসে বলে, তুই যদি আমাকে না বলিস তাহলে আমি তোর বয়ফ্রেন্ডকেই মেরে ফেলবো। ইয়ং বলে, ও কিছুই করতে পারবে না। তবে ইউ তো কোনোভাবে ওর কান থেকে ফোনটা সরাতেই পারছিল না। তখনই ইয়ং ইউকে পবিত্র সুতা দিয়ে বেঁধে দেয় যাতে করে ওকে ডেমনের থেকে বাঁচাতে পারে। ডেমন তো ফোনে থেকেই ইয়ংকে বলে, তুই আমার সাথে পারবি না। ডেমন ইউকে বারবার নিজের ফাঁদে ফেলার চেষ্টা করে। তবে ইয়ং অনেক কষ্টে ইউর হাত থেকে ফোনটা ফেলে দেয়। তারপর ওকে ভিতরে নিয়ে যায়। ইয়ং মন্ত্র পড়তে শুরু করে। ওন চারদিকে একটা বৃত্ত এঁকে দেয়। ইয়ং ইউকে বলে, তুমি ফিরে এসো। ইউ তখন নিজেকে একটা অন্য দুনিয়ায় দেখতে পায়। ওর সাথে ইয়ংও ছিল। ইউ বলে, আমরা কোথায় আছি? ইয়ং বলে, তুমি অভিশাপের দুনিয়ায় আছো, এখান থেকে বের হতে তোমাকে 3টা দরজা পার করতে হবে। বাস্তব দুনিয়ায় ইয়ং উনকে শুরু করতে বলে।
উন একটা ধূপকাঠি জ্বালিয়ে দেয় আর মন্ত্র পড়তে শুরু করে। শয়তানের দুনিয়ায় ইয়ং ইউকে প্রথম দরজার সামনে নিয়ে যায় আর বলে, তোমাকে এই দরজা পার হতে হবে, তবে আমি তোমার সাথে থাকবো না, কিন্তু প্রতিটা সময় তোমার পাশেই থাকবো। মনে রাখবে, দরজা পার করার সময় তুমি একবারও পিছনে তাকাতে পারবে না। তুমি আমাকে প্রমিস করো যে তুমি পিছনে তাকাবে না। ইউ ওনাকে প্রমিস করে। ইয়ং বলে, ধূপকাঠি পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে তোমাকে প্রথম দরজা পার করতে হবে। ইউ দরজা খুলে ভিতরে প্রবেশ করে। ও তখন নিজেকে স্কুলে দেখতে পায়, তবে পুরো স্কুল চারদিকে অন্ধকার আর নিস্তব্ধ ছিল। ইউ পিছনে না তাকিয়ে এগিয়ে যেতে থাকে আর দরজার অপর প্রান্ত খুঁজতে থাকে। তখনই ওর সামনে চই চলে আসে আর নিজেই নিজেকে শেষ করে দেয়। ইউ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল। তখনই হঠাৎ চই ইউর উপর অ্যাটাক করার জন্য দৌড়ে আসে। ইউ পিছনে না তাকিয়ে পালাতে শুরু করে। তখন চই কান্না করতে করতে বলে, ইউ তুমি আমাকে বাঁচাও। চইয়ের কান্না শুনে ইউ দুর্বল হয়ে পড়ে। ও পিছনে তাকাতেই যাবে, তখনই ইয়ং বলে, তুমি আমাকে বলেছিলে তুমি পিছনে তাকাবে না। ইউ তখন সামনে এগিয়ে যেতে থাকে। হঠাৎই চই আবার ওর সামনে চলে আসে আর হাসতে হাসতে নিজেকে শেষ করে দেয়। ইউ নিজের চোখের সামনে নিজের বন্ধুকে আবারও মরে যেতে দেখে কান্না করতে থাকে। তখন ওর মনে পড়ে, চই বলেছিল ফোনে আমি তোমার কথা শুনেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি সেটা তুমি না। ইউও বুঝতে পারে এটা চই না, বরং ডেমন। ডেমন চইয়ের রূপ ধারণ করে ওকে দুর্বল করার চেষ্টা করে। ইউ বলে, আমি জানি তুমি আমার বন্ধু না। ডেমন তখনও ওকে দুর্বল করার চেষ্টা করছিল, তবে ইউ এবার আর ভয় না পেয়ে এগিয়ে যায় আর ডেমনকে অ্যাটাক করে। সাথে সাথে ডেমন সেখানে নিঃশেষ হয়ে যায়। ইউ তখন দরজার অপর প্রান্ত দেখতে পায়। ইউ দরজাটা পার করে ফেলে। বাস্তব দুনিয়ায় ইয়ং উনকে আরেকটা ধূপকাঠি জ্বালাতে বলে। উন ওর কথা মতো কাজ করে। চারদিকে তো ঝড়ো হাওয়া বইতে থাকে। এবার ইউ নিজেকে সেই সময় দেখতে পায় যখন ওর সামনে ওর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ইউ ওর বাবা মাকে দেখে কান্না করতে থাকে। ও তখন সামনে দ্বিতীয় দরজাও দেখতে পায়। ইউ সামনে এগিয়ে যাচ্ছিল। তখনই ওই ডেমন ওর মায়ের রূপে ওর পা জড়িয়ে ধরে আর বলে, ইউ তুমি আমাকে ছেড়ে যেও না। আমরা কতদিন ধরে তোমার অপেক্ষা করছি, তোমাকে কতদিন দেখিনি। ইউ ওর মায়ের এরকম কথা শুনে আবারও ইমোশনাল হয়ে যায়। ও ডেমনের ইলুশনে পড়ে যাচ্ছিল। আসলে এই ডেমন মানুষের গিল্টিনেস, ইমোশন এগুলো ব্যবহার করে মানুষকে তার দুনিয়ায় নিয়ে যায়। ইউর মধ্যে একটা গিল্টিনেস ছিল যে সে তার বাবা মাকে বাঁচাতে পারেনি। ডেমন সেটাই কাজে লাগাচ্ছিল। ইয়ং বুঝতে পারে ইউ ডেমনের ধোকায় পড়ে যাচ্ছে আর সময়ও হাতে নেই। ইউ এখন ফিরে না আসলে ও সারা জীবনের মতো সেখানেই আটকে যাবে। তাই ইয়ং ঠিক করে ও ডেমনের দুনিয়ায় গিয়ে ইউকে ফিরিয়ে আনবে। উন ওকে এরকমটা করতে না করে। উন বলে, তুমি নিজেও সেখানে ফেসে যেতে পারো। জুন নিজের বোন আর বন্ধুকে বাঁচানোর জন্য গিরিগোয়া ব্যবহার করার ডিসিশন নেয়। এদিকে ডেমন ইউকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু ইউ ডেমনের ফাঁদে পা দেয় না। ও দ্বিতীয় দরজা পার করে ফেলে। দরজা পার করার সাথে সাথেই ও নিজেকে বাস্তব দুনিয়ায় দেখতে পায়। উন আর জুন বলে, তুমি ঠিক আছো? ইউ বলে, হ্যাঁ, কিন্তু ইয়ং কোথায়? উন বলে, ও ফ্রেশ হতে গিয়েছে। ইউ তখন ইয়ং এর গলা শুনতে পায়। এতে তো ইউ অবাক হয়ে যায়। উন বলে, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? ও তোমাকে কি বলছে? ইয়ং ইউকে বলছিল, ওকে কিছু বলো না, আমি যা বলছি শুধু সেটা শুনে যাও। এটা হচ্ছে তৃতীয় জগৎ, এটা ডেমনের আরেকটা ফাঁদ, তুমি ওর ফাঁদে পা দিও না, তুমি তাড়াতাড়ি দরজা পার করো। ডেমন উনের রূপ নিয়ে ইউকে বলে, তুমি কোনোভাবে দরজা পার করবে না। ইউ তুমি পিছনে তাকাও। ডেমনকে এই দুনিয়ায় আটকে রাখার জন্য বারবার পিছনে তাকাতে বলে, কিন্তু ইউ তাকায় না। হঠাৎ করে জুনের চোখ চুলকাতে শুরু করে। জুন ইউর পিছনের দিকে ইশারা করে আর বলে, ইউ আমাকে বাঁচাও। ইউ বলে, তোমার সাথে এমন কেন হচ্ছে? জুন বলে, কারণ আমি তোমাকে বাঁচানোর জন্য উইশ করেছিলাম। আস্তে আস্তে জুনের অবস্থাও খারাপ হতে থাকে। উন বলে, ইউ তুমি পিছনে তাকাও, না হলে জুন তো মারা যাবে। ইউ জুনকে বাঁচানোর জন্য পিছনে তাকায়। এতে করে ডেমন আরো শক্তিশালী হয়ে পড়ে। ইউর অবস্থাও খারাপ হতে থাকে। তখনই ইয়ং ইউকে বাঁচিয়ে নেয় আর তৃতীয় দরজা পার করে ফেলে। এবার সত্যি সত্যি ইউ আসল দুনিয়াতে ফিরে আসে আর টাইমারটাও বন্ধ হয়ে যায়। জুন ইয়ংকে বলে, ইউ ঠিক আছে? ইয়ং বলে, হ্যাঁ, ও ঠিক আছে, তবে এখনো পুরোপুরি নয়। আমাদের মেয়ে হিয়ংকে খুঁজে বের করতে হবে, তাহলেই সব ঠিক হবে। তুমি এখন ওকে নিয়ে যাও। জুন ইউকে নিয়ে চলে আসে। ইয়ং তো ইউকে বাঁচানোর সময় হাতে আঘাত পেয়েছিল। ও তখন নিজেকে হিল করে। এদিকে নেরি কিমকে দেখতে হাসপাতালে আসে। তখন ইউর আন্টি বলে, কিম আগের চেয়ে ভালো আছে, তাই ওকে জেনারেল বেডে শিফট করা হয়েছে। এটা শুনে নেরি তো অনেক খুশি হয়। ও কিমের সঙ্গে দেখা করে ওকে সব বলে। অন্যদিকে উন ঘর পরিষ্কার করার সময় জুনের বার্থডে ডেট লেখা কাগজটা দেখতে পায়।
উন জুনকে বলে, তুমি এটা কি করতে যাচ্ছিলে? তোমার কি তোমার বোনের উপর এইটুকু বিশ্বাস নেই? পরের সিনে ইয়ং এর সাথে দেখা করে আর বলে, সরি, আমার জন্য আপনাকে এত কষ্ট করতে হচ্ছে, তবে আমি এই সবকিছু শেষ করতে চাই। আমি চাই না আর কারোর কোনো ক্ষতি হোক। ইয়ং বলে, হিংসা অভিশাপ থেকে এই গিরুকুয়াপের জন্ম হয়েছে। ইয়ং ইউকে বলে, তোমার মনে আছে তুমি ডেমনের দুনিয়ায় একটা মেয়ের সামনে লাল ফোন দেখেছিলে, যেটা তোমার হাতে থাকা লাল সুতোর সঙ্গে বাঁধা ছিল? তোমাকে সে ফোনটা নিয়ে আসতে হবে, তাহলেই হয়তো আমরা সবকিছু শেষ করতে পারবো। জুন বলে, ইউ কেন? ইয়ং বলে, কারণ ওই আমাকে ওই ডেমনের সাথে কানেক্ট করতে পারবে। ইউও ওর কথায় রাজি হয়ে যায়। রাতে ঘুমানোর সময় ইউ ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে। ওর স্বপ্নে দুজন মেয়েকে দেখতে পায় যারা নিজেরাই নিজেকে শেষ করে দিয়েছে। এরকম বাজে স্বপ্ন দেখে ওর ঘুম ভেঙে যায়। ইয়ং ইউর হাতে একটা সুতা বেঁধে দেয় আর বলে, এটা তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। ওন ইউ আর জুনকে নিয়ে বেরিয়ে পড়ে শহরে যাওয়ার উদ্দেশ্যে। ওরা খুঁজে বের করবে এসবের শুরু কোথা থেকে হয়েছে। ইয়ং ওনকে বলে, ওদের খেয়াল রেখো। ইয়ংকে বিদায় দিয়ে ওরা চলে আসে। চলে আসার আগে জুন ইয়ংকে ধন্যবাদ বলে ওদেরকে হেল্প করার জন্য। এতে ইয়ংও খুশি হয়। তারপর ইউ উনকে বলে, ইয়ং আমাদের সাথে যেতে পারবে না কেন? উন বলে, এত ওর ক্ষতি হতে পারে। জুন বলে, ও কি কখনোই সে বাড়ি থেকে বের হতে পারবে না? উন বলে, আমি ওকে সেখান থেকে বের করার একটা উপায় খুঁজে বের করব। তারপর ওরা শহরে চলে আসে। বাসায় আসার পর জুন চোয়ের ল্যাপটপটা দেখতে পায়। তখন ওর চোয়ের কথা মনে পড়ে যায়। ও ইমোশনাল হয়ে কান্না করতে যাচ্ছিল। তখনই জানালার দিকে তাকিয়ে দেখে উন আর ইউ ওর দিকে তাকিয়ে আছে। এতে বেচারা তো লজ্জায় পড়ে যায় আর ওদেরকে ভিতরে আসতে বলে। তারপর জুন চোয়ের সব কল রেকর্ড মেসেজ চ্যাটগুলো দেখতে থাকে। চোয় কোথায় থেকে গিরুকুয়াপের লিঙ্ক পেয়েছে সেটা বের করার চেষ্টা করে। তখনই একটা ছেলে চোয়কে কল করে। ওরা কল রিসিভ না করে ছেলেটার সাথে মেসেজে কথা বলতে থাকে, যাতে করে কোনো ইনফরমেশন বের করতে পারে। ওরা কথা বলে বুঝতে পারে ছেলেটা এই গিরুকুয়াপের বিষয়ে কিছু জানে। ছেলেটা বলে, চই, তুই আগের বার যেটা চেয়েছিলি আমি সেটা পেয়ে গিয়েছি। যদি তুই সেটা চাস তাহলে আগের লোকেশনে চলে আয়, আমরা 1 ঘন্টা পর দেখা করব। এটা বলে ছেলেটা কল কেটে দেয়। তবে উন ইউ জুন তো চিন্তায় পড়ে যায়, কারণ ওরা তো জানেই না চই ছেলেটার সাথে কোথায় দেখা করত। তখনই জুনের মাথায় একটা আইডিয়া আসে। ও চইয়ের ল্যাপটপে গুগল লোকেশন চেক করে। ওরা দেখে চই অনেকবার বেখান হাই স্কুলে গিয়েছে। এদিকে কিম ইউর সাথে দেখা করার জন্য হসপিটাল থেকে পালিয়ে ওর বাসায় আসে, কিন্তু ও ইউর বাসায় নেরিকে দেখে অবাক হয়ে যায়। নেরি বলে, ইউর আন্টি আমাকে এই বাসায় থাকতে বলেছে। কিম ইউর বাসায় ওর ফোনটা খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। অন্যদিকে জুন ইউ উন বেখান হাই স্কুলের সামনে অপেক্ষা করতে থাকে। তখনই সেখানে একটা ছেলে আসে। ওরা যখন ছেলেটার সাথে কথা বলতে যায় তখন তো ছেলেটা ওদেরকে দেখে ভয়ে দৌড়াতে শুরু করে। দৌড়ানোর এক পর্যায়ে ইউ ছেলেটাকে ধরে ফেলে। ওরা জানতে পারে চই ডিপ্রেশনের রোগী ছিল, তাই ও ছেলেটার কাছে ওষুধ চেয়েছিল। আজকে ছেলেটা চইকে সে ওষুধ দেওয়ার জন্যই এখানে এসেছিল। ওরা ছেলেটাকে গিরুগুয়াপের কথা জিজ্ঞাসা করে। ছেলেটা না জানার ভান ধরে। এতে ইউ রেগে যায় আর বলে, তুমি চইকে অ্যাপটার লিঙ্ক দিয়েছ, যার জন্য আজকে ওর এই অবস্থা। চই ওই অ্যাপটার জন্যই মারা গিয়েছে। এটা শুনে ছেলেটা তো কান্না করতে থাকে, কারণ ছেলেটা চইয়ের অনলাইন বেস্ট ফ্রেন্ড ছিল। ইউ বলে, তুমি সেই অ্যাপের কথা কোথা থেকে জানতে পেরেছ? ছেলেটা বলে, একজন সিউরিন গোস্ট স্টোরি নিয়ে একটা পোস্ট করেছিল, সেখানে এই অ্যাপের বিষয়ে সব লেখা ছিল। আমি বুঝতে পেরেছিলাম বিষয়টা বিপজ্জনক। চই হয়তো ঠিক করে পোস্টটা পড়েনি। ছেলেটা ওদেরকে পোস্টটা দেখাতে নেয়, কিন্তু দেখে পোস্ট অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। ছেলেটা বলে, পোস্টে কি ছিল আমার মনে নেই, সেখানে রিক্সি কিছু কথা ছিল, যার জন্য ভায়োলেশনের কারণে ডিলিট হয়ে গিয়েছে। জুন বলে, কে পোস্ট করেছে সেটা কি তোমার মনে আছে? ছেলেটা বলে, সিওয়ান আর হাইরিয়ং। ইউ বলে, পোস্টে কি ছিল সেটা তোমার মনে নেই, কিন্তু নাম মনে আছে। ছেলেটা বলে, ওদের সম্পর্কে পুরো স্কুল জানে। এক সময় আমাদের স্কুলে এক পাগল সামানের মেয়ে পড়তো, ওর নামই হাইরিয়ং। জুন বলে, তুমি ছবি দেখলে ওদের চিনতে পারবে? ছেলেটা বলে, হ্যাঁ। জুন চোয়ের ল্যাপটপে ক্যাশ ফাইলগুলো চেক করে। ও তখন সেখানে একটা ছবি দেখতে পায়। জুন বলে, ওরা কি সেই দুজন? ছেলেটা বলে, হ্যাঁ। জুন ছবিটা নিজের ফোনে ট্রান্সফার করে নেয়। উন ছেলেটার থেকে হাইরিয়ং এর লোকেশনও জেনে নেয়। তারপর ছেলেটাকে ছেড়ে দেয়। এবার ওরা ইয়ংকে কল করে সবকিছু জানায়। ইয়ং ইউকে বলে, তুমি তোমার স্বপ্নে যে দুজন মেয়েকে দেখেছ ওরা কি সেই দুজন? ইউ বলে, আমি ওদের চেহারা স্পষ্ট দেখতে পাইনি। উন ইয়ংকে বলে, আমরা সেখানে পৌঁছানোর পর তোমাকে সব জানাবো, তুমি সাবধানে থেকো।
তারপর ওরা তিনজন ছেলেটার বলা লোকেশনে চলে আসে আর হাইরিয়ং এর বাড়িটা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়, তবে হাইরিয়ং এর বাড়ি খুঁজে পায় না। ওরা টায়ার্ড হয়ে একটা শপে যায় আর সেখানে কিছুক্ষণ রেস্ট করে। তারপর শপের ওনার দাদিমাকে সামানের মেয়ে হাইরিয়ং এর ব্যাপারে জিজ্ঞাসা করে। দাদিমা বলে, আমি ওর ব্যাপারে শিওর কিছু জানি না, তবে ওর নাম তো এটা না। এটা শুনে ওরা তো অবাক হয়। তখন জুন দাদিমাকে সিওনার হাইরিয়ং এর ছবি দেখায়। ছেলেটা ওদেরকে বলেছিল হাইরিয়ং সামানের মেয়ে, কিন্তু এখন ওরা দাদিমার থেকে জানতে পারে শিওন সামানের মেয়ে। ওরা দাদিমার থেকে শিওনের বাড়ির ঠিকানা জেনে নেয়। যাওয়ার আগে উন এক প্যাকেট লবণ কিনে নেয়। তারপর ওরা শিওনের বাড়িতে চলে আসে। শিওনের বাড়িতে তালা মারা ছিল, তাই উন দরজা ভেঙে ভিতরে ঢুকে। উন তো ইউ আর জুনকে একসাথে দাঁড় করিয়ে চারদিকে একটা লবণের সার্কেল বানিয়ে দেয় আর বলে, তোমরা ভিতরে যাবে না আর এই সার্কেল থেকেও বের হবে না। যদি বুঝতে পারো কোনো বিপদ হয়েছে তাহলে পিছনে না তাকিয়ে এখান থেকে চলে যাবে আর ইয়ংকে কল করে সব বলবে। পরের দিন সকাল না হওয়া অবধি এখানে আসবে না। জুন বলে, যদি আমরা কোনো বিপদে পড়ি? উন বলে, তাহলে জিজু বললে ডাক দিবে, আমি চলে আসব। এটা বলে ও ভিতরে যায় আর পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে, কিন্তু তেমন কিছুই পায় না। তখনই ওর হঠাৎ একটা দেয়ালের দিকে নজর যায়। উন সেখানে নক করলে ঠক ঠক আওয়াজ হয়। উন বুঝতে পারে এটা একটা হার্ডবোর্ড আর এটার পিছনে কিছু একটা আছে। ও তখন হার্ডবোর্ডটা কেটে ফেলে আর একটা দরজা দেখতে পায়। উন দরজা খুলে ভিতরে ঢুকে আর সেখানে রিচুয়াল করার অনেকগুলো জিনিস দেখতে পায়। ও তখন সেগুলো ছবি তুলতে থাকে। উন সেখানে একটা আলমারিও দেখতে পায়। উন আলমারিটা খুললে সেখানে 3টা মরা পাখি দেখতে পায়। এটা দেখে ও নিজেই ভয় পেয়ে যায়। এদিকে জুন আর ইউ সার্কেলের মধ্যে দাঁড়িয়েছিল। দুজন দুজনের এতটা কাছাকাছি হওয়ায় ওরা তো আনকমফোর্টেবল ফিল করছিল। জুন ধীরে ধীরে ইউর দিকে এগিয়ে যেতে থাকে আর হঠাৎ জোরে ইউর কপালে একটা থাপ্পড় মারে। ইউ সার্কেল থেকে কিছুটা দূরে সরে যায় আর বলে, তুমি কি করছো? জুন বলে, সরি, আসলে তোমার কপালে একটা মশা ছিল। ওরা কথা বলছিল, তখনই হঠাৎ ইউ সেখানে ওর স্বপ্নে দেখা মেয়েটাকে দেখতে পায়। ইউ মেয়েটার পিছন পিছন যেতে থাকে। জুনও ওর পিছনে যায়। মেয়েটার আত্মা ইউকে একটা জায়গা দেখিয়ে দেয়, তারপর সেখান থেকে গায়েব হয়ে যায়। ইউ সেখানে ওদের স্কুল ড্রেস দেখতে পায় আর শিওন আর হাইরিয়ং এর একসাথে তোলা ছবিও দেখতে পায়। ওরা সেটা নিয়ে দৌড়ে উনের কাছে আসে আর ওকে সেটা দেখায়। তারপর ওরা ইয়ংকে কল করে সবকিছু বলে। ইয়ং উনের তোলা ছবিগুলো দেখে বলে, এসব দেখে মনে হচ্ছে সেই সামান কাউকে বাঁচানোর চেষ্টা করেছে আর কাউকে অভিশাপ দিয়েছে, তবে উনি হয়তো এখন আর বেঁচে নেই। ইয়ং ইউকে বলে, তুমি তোমার স্বপ্নে যে মেয়েটাকে দেখো সে কি এদের মধ্যে একজন? ইউ বলে, আমি তো বলতে পারবো না, তবে আমি বুঝতে পেরেছি মেয়েটা আমাকে সাহায্য করতে চায়। উন ইয়ংকে বলে, আচ্ছা, আমরা ফোন খুঁজে পেলে তোমাকে পরে জানাবো। এটা বলে ও কল কেটে দেয়। হঠাৎই জুনের শিউনার হাইরং এর ফটোর দিকে নজর যায়। জুন দেখে একটা ডিজিটাল ফটো। এটা দেখে ওর মাথায় একটা আইডিয়া আসে। জুন এর ডিজিটাল ফটোর মেটাডাটা ইউজ করে গিরুগু অ্যাপের সার্ভারে ঢুকতে পারবে। জুন ট্রাই করে, কিন্তু হয় না, কারণ সার্ভারে ঢোকার জন্য ওদের রেজিস্টার ওয়েব পেজ প্রয়োজন ছিল। তখনই ইউর মনে পড়ে ও এরকম ওয়েব পেজ কোচ সুয়ের কম্পিউটারে দেখেছিল। তারপর ওরা স্কুলে চলে আসে। জুন উনকে গাড়িতে অপেক্ষা করতে বলে ইউকে নিয়ে ভিতরে যায়। তারপর ওরা কোচ সুয়ের অফিস রুমে গিয়ে ওনার কম্পিউটার ব্যবহার করে গিরুগু অ্যাপের সার্ভারে ঢুকে। ওরা তখন সেখানে সবার উইশ করা ভিডিওগুলো দেখতে পায়। সবার মাঝে ইউ সেখানে নেরির উইশ করা একটা ভিডিও দেখতে পায়। ওরা দেখে নেরির ড্রাঙ্ক অবস্থায় 2টা উইশ করেছে। ওর প্রথম উইশ ছিল চই যাতে মরে যায়। এখান থেকে সিনটা সেদিনে চলে যায় যেদিন নেরি উইশ করেছিল। নেরি ওর 2জন বন্ধু হ্যাজিন আর দংজের সাথে পার্টি করছিল। নেরি ওদেরকে কিমের কথা বলে, ও যে কিমকে পছন্দ করে সেটা আর কি, আর ওদেরকে গিরুগু অ্যাপের কথাও বলে। দংজে এটা শুনে হাসাহাসি করে আর বলে, তোমার মতো বাচ্চাদের ভয় দেখানোর জন্যই এসব বানানো হয়েছে। নেরির তো এতে ইগুতে লাগে, তাই ও বলে, আমি এসবে ভয় পাই না, আমি নিজে এখন উইশ করব। হেজিন ওকে মানা করে যাতে উইশ না করে, কিন্তু নেরি উইশ করে চই যাতে মরে যায়। আর আরেকটা উইশ করতে যাচ্ছিল, তখনই হেজিন ওকে চর মেরে অজ্ঞান করে দেয়। পরের দিন সকালে নেরি স্কুলে আসে। স্কুলে আসার পরই নেরি দেখতে পায় চই নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। এটা দেখে ওর নিজেও ভয় পেয়ে যায়। তখনই ওর ফোনে মেসেজ আসে যে তোমার ইচ্ছে পূরণ হয়ে গিয়েছে, সাথে 24 ঘন্টার টাইমারও শুরু হয়ে যায়। এইসবে নেরি এতটাই ভয় পেয়ে যায় যে তার ভমিটিং শুরু হয়। অত হেলুসিনেশন করছিল। নেরি হেজিন আর দংজেকে বারবার কল করছিল, কিন্তু ওরা কেউই ওর কল রিসিভ করে না। নেরি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তখনই ও ইউকে দৌড়ে যেতে দেখে, তাই সেও ইউর পিছনে যায়।
আর জানতে পারে কিমও গিরুগো অ্যাপে উইশ করেছে আর ওর ইচ্ছা পূরণ হওয়ার সাথে সাথে ওর ফোনেও 24 ঘন্টার টাইমার শুরু হয়ে গিয়েছে। নেরি তখন ওর ফোন চেক করলে দেখে ওর ফোনের টাইমার অফ হয়ে গিয়েছে। ইউ তখন ওদেরকে সবটা বলে কিভাবে চই উইশ করেছিল আর ওর ইচ্ছে পূরণ হওয়ার সাথে সাথে টাইমার শুরু হয়েছে। টাইমার শেষ হয়ে যাওয়ার পর ওর মারা গিয়েছে। নেরি সবটা শোনার পরও ওদেরকে সত্যিটা বলে না। তারপর নেরি হেজিনকে খুঁজে বের করে আর বলে তুমি আমাকে বলনি কেন গিরুগো অ্যাপটা সত্যি? তোমরা আমাকে ইচ্ছে করে ফাঁদে ফেলেছ। হেজিন বলে আমি তোমার ক্ষতি করতে চাই না, এই জন্য আমি তোমাকে অনেকবার না করেছি, শেষে আমি তোমাকে বাধাও দিয়েছি। নেরি রেগে বলে আমাকে সত্যিটা বলো। হেজিন বলে আমি কিছুই জানি না, শুধু এতটুকুই জানি শিওন এই অ্যাপটা বানিয়েছিল হাইরিয়ংকে বুলি করার জন্য আর হাইরিয়ং এই অ্যাপের জন্যই মারা গিয়েছে। নেরিওকে টাইমার দেখিয়ে এ বিষয়ে জিজ্ঞাসা করে কিন্তু ও কিছুই বলতে পারে না। নেরি বলে হাইরিয়ং কিভাবে মারা গিয়েছে। হেজিন বলে সুইসাইড করে। ওর নামে অনেকগুলো রিউমার ছড়িয়ে গিয়েছিল। নেরি বলে ও যদি সুইসাইড করে মারা যায় তাহলে এখন কেন সবাই মারা যাচ্ছে? হেজিন বলে জানি না, তুমি যদি গিরুগো অ্যাপের বিষয়ে জানতে চাও তাহলে শিওনের সাথে দেখা করো, ও এই অ্যাপটা বানিয়েছে আর ওর মা সামান। তারপর নেরি জুনের সাথে দেখা করে আর বলে ইউ চই আর গিরুগো অ্যাপের বিষয়ে যা যা বলেছে তুমি কি সেগুলো বিশ্বাস করো? জুন বলে না, হয়তো কেউ ফোন হ্যাক করেছে। নেরি বলে তাহলে তুমি ইউর সামনে সেটা বললে না কেন? তুমি কি ওকে পছন্দ করো? জুন বলে তুমিও কি কিমকে পছন্দ করো? নেরি কিছু বলে না। তারপর ওরা সবাই মিলে গিরুগো অ্যাপটা ডিলিট করার চেষ্টা করে। তখনই সে মেয়েটার আত্মা কিমের উপর অ্যাটাক করে। বাকিরা মেয়েটার আত্মাকে না দেখতে পেলেও নেরি কিন্তু দেখতে পেয়েছিল। তারপর কি কি হয়েছে সেটা তো আমরা সবাই জানি। তারপর হাসপাতালে নেরির জ্ঞান আসলে ও ইউর সাথে দেখা করে আর ওর বাসার পাসপোর্ট জেনে নেয়। তারপর সে ইউর বাসায় গিয়ে কিমের ফোনটা খুঁজে বের করে। এখানে সে দেখে কিমের ফোনে টাইমার অফ হয়ে গিয়েছে। এটা দেখে ও তাড়াতাড়ি হাসপাতালে আসে আর জানতে পারে কিম 1 ঘন্টা আগে সুস্থ হয়ে গিয়েছে। এটা শুনে অত খুশি হয়, তবে কিছুটা অবাকও হয়। নেরি তখন ইউর কেবিনে যায় ওর সাথে দেখা করার জন্য। ও তখন ইউর লেখা চিঠিটা খুঁজে পায়। চিঠিটা পড়ে পুরো টাইমটা ক্যালকুলেশন করে বুঝতে পারে ওর টাইমার শেষ হওয়ার আগে কিমের টাইমার শুরু হয়ে গিয়েছে, এই জন্য ওর টাইমারটা অফ হয়ে গিয়েছে। মানে কেউ উইশ করার পর যদি টাইমার শুরু হয় তাহলে সে টাইমার অফ হওয়ার উপায় হচ্ছে টাইমার শেষ হওয়ার আগে অন্য কাউকে উইশ করতে হবে। এভাবেই নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব। এবার নেরি জুন আর ইউকে কল করে বিষয়টা বলার জন্য, কিন্তু তখন ওরা রিচুয়ালে ব্যস্ত ছিল তাই ওর ফোন ধরতে পারে না। নেরি তখন ইউকে মেসেজ করে বলে আমি টাইমার অফ করার একটা উপায় খুঁজে বের করেছি আর আমি তোমার কাছে একটা সত্যি কথা বলতে চাই। ও যখন মেসেজটা সেন্ড করতেই যাচ্ছিল তখনই কিমের ফোনে মেসেজ আসে। কিমের ফোনটা নেরির কাছেই ছিল। নেরি দেখে ইউ কিমকে মেসেজ দিয়েছে যে আমি টাইমার অফ করার একটা উপায় পেয়েছি, তবে সেটা নেরিকে বলা যাবে না, এটা আমাদের 3 জনের মধ্যে সিক্রেট, আমরা 3 জন বেঁচে থাকবো। নেরি এই মেসেজ দেখে তো রেগে যায় আর সে ইউকে মেসেজটা দেয় না। আসলে এ মেসেজ ইউ কিমের ফোনে দেয়নি, এটা ডেমনেরই একটা ফাঁদ ছিল। নেরি রেগে ইউর বাড়িতে আসে। ও ইউর ল্যাপটপে লগ ইন করার চেষ্টা করে ওরা কি প্ল্যান করছে সেটা জানার জন্য, কিন্তু ও পাসওয়ার্ড জানতো না। নেরি টায়ার্ড হয়ে বিছানায় শুয়ে পড়ে আর ভাবতে থাকে ওরা কি প্ল্যান করছে। তখন এর মুখের উপর লাল একটা পোকা পড়ে। ধীরে ধীরে পোকাটা ওর চোখের মধ্যে ঢুকে পড়ে। পরের দিন সকালে নেরি ইউর বাড়ি থেকে চলে আসার জন্য বের হয়। তখনই কিম সেখানে আসে। কিম ওর ফোনটা খুঁজতে থাকে, কিন্তু নেরি ওকে ওর ফোনটা ফেরত দেয় না। কিম নেরিকে বলে সেদিন আমি একটা মেয়ের আত্মা দেখতে পেয়েছিলাম, ওর গায়ে আমাদের স্কুলেরই ড্রেস ছিল, আমি সে বিষয়ে জানতে রাতে স্কুলে যাব, তুমি কি আমার সাথে যাবে? নেরি বলে ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিই। তারপর কিম ওর ফোনের জিপিএস ট্র্যাক করে লোকেশন জানার চেষ্টা করে, কিন্তু ফোন বন্ধ থাকায় সেটা পারে না। এদিকে নেরি কিমের ফোনে চার্জ দিয়ে ওপেন করে আর ইউকে মেসেজ দিয়ে বলে তোমরা কোথায় আছো, এখনো কি এমন কোনো সিক্রেট আছে যেটা নেরি জানে না? ইউ রিপ্লাই দেয় হ্যাঁ, শুধু আমরা 3 জন বেঁচে থাকবো। নেরি এই মেসেজ দেখে আরো রেগে যায়, তবে এটা তো ইউর মেসেজ ছিল না। আর এখান থেকে সিনটা বর্তমানে চলে আসে। উন বাহিরে ইউ আর জুনের জন্য ওয়েট করছিল। এদিকে নেরি আর কিম লুকিয়ে স্কুলে আসে। নেরি কিমকে প্রশ্ন করে তোমার আর ইউর মধ্যে সম্পর্ক কতদিনের? কিম প্রথমে মিথ্যা বলে। নেরি বলে আমি আর জুন সত্যিটা জানি। কিম তখন সত্যিটা স্বীকার করে আর বলে সরি, এতদিন তোমাদের
তোমাদের মিথ্যা বলেছি। তারপর ওরা মেডিকেল রুমে এসে সকল ফাইল চেক করতে থাকে। কিম সেখানে শিওনের ইনফরমেশন পেয়ে যায়। নেরি সেটা দেখতে গেলে কিম লুকিয়ে ফেলে আর বলে, নেরি তুমি সত্যি করে বলো, তুমি সেদিন সেখানে ওই মেয়েটার আত্মা দেখতে পেয়েছিলে? আমি তোমার ফোনে ভিডিওটা দেখার পর বুঝতে পেরেছিলাম তুমি ওইখানে খালি জায়গার দিকে তাকিয়েছিলে আর ভিডিও করেছিলে। তুমি যদি কিছু নাই দেখতে তাহলে খালি জায়গায় তো ক্যামেরা ধরে রাখতে না, যেটা বাকি কেউই দেখতে পায়নি সেটা তুমি দেখতে পেয়েছো। সত্যিটা আমাকে প্লিজ বলো। নেরি ওর কথা শুনে রেগে যায় আর বলে, তুমি আমাকে সন্দেহ করছো। কিম বলে, আমি তোমাকে সন্দেহ করছি না, তুমি প্লিজ আমাকে সত্যিটা বলো। আমি জানি তুমি আমাকে কিছু একটা মিথ্যা বলছো। নেরি তো রেগে ওর দিকে কেচি ধরে আর বলে, আমার কাছে আসবে না, তুমি এজন্যই আমাকে এত রাতে স্কুলে নিয়ে এসেছো তাই না? কিম বলে, না, ওরা কথা বলছিল। তখনই সে লাল পোকাটা আবার ওর নেরির মধ্যে ঢুকে পড়ে। অন্যদিকে বাহিরে থাকা ওনের হাতে ডিটেক্টর বাজতে শুরু করে। ওন বুঝতে পারে স্কুলের ভিতরে খারাপ কিছু হচ্ছে, তাই ও তাড়াতাড়ি স্কুলের দিকে যায়। এদিকে কিম নেরিকে বলে, আমরা তো বন্ধু, তুমি কি দেখেছো সেটা আমাকে বলো, তাহলে আমরা সেটার সমাধান করতে পারবো। নেরি বলে, তুমি জানো তোমার ইউ আমার সাথে কি করেছে? তুমি যখন বেহুশ ছিলে তখন অনেক কিছু হয়ে গিয়েছে। নেরি ইউর অ্যাকাউন্ট থেকে পাঠানো মেসেজগুলো কিমকে দেখায়। কিম তখন নেরিকে বলে, আমি আজকে দুপুরে সার্ভিস সেন্টারে গিয়েছিলাম, তখন ওনারা আমাকে বলেছে যে আমার ফোন নষ্ট হয়ে গিয়েছে আর সিম কার্ডটাও নষ্ট। আমার সেই ফোন দিয়ে আর কারোর সাথে কন্ট্রাক্ট করা সম্ভব না, আমার ফোনটা তো বন্ধ হয়ে গিয়েছে, তাহলে ইউ কিভাবে আমার সাথে এই ফোনে কন্ট্রাক্ট করবে? নেরি দেখে সত্যি সত্যি ফোনটা বন্ধ হয়ে গিয়েছে, ওপেন হচ্ছে না। কিম বলে, এটা একটা ফাঁদ, আমার আর চোয়ের সাথে একই ঘটনা ঘটেছে। নেরি বলে, তার মানে তুমি সবকিছু জানো, তুমি জানো যে আমি উইশ করেছিলাম যাতে চোয় মারা যায়। কিম ওর কথা শুনে তো হতবাক হয়ে যায় আর বলে, আমি জানি তুমি মিথ্যে বলেছ। নেরি বলে, না, আমি সত্যিই বলছি। হঠাৎ করে নেরির কিছু একটা হয়ে যায়, ও কিমের বুকে কেচিটা ঢুকিয়ে দেয় আর বলে, তুমি আমার পিছনে আসবে না। এটা বলে ও দৌড়ে রুপটপের দিকে যেতে থাকে। কিম ওর বুকের ভিতর থেকে কেচিটা বের করে আর নেরিকে বাঁচানোর জন্য ওর পিছন পিছন যেতে থাকে। কিম দেখে রুফটপের দরজা লক হয়ে গিয়েছে, তাই ও দরজা ভাঙার চেষ্টা করে আর চিৎকার করে নেরিকে থামতে বলে। অন্তর কিমের চিৎকার শুনতে পায়, তবে জুনার ইউ এসবের বিষয়ে কিছুই জানে না। এদিকে কিম দরজা ভাঙার চেষ্টা করছিল, তখন তার সামনে সে মেয়ের আত্মাটা চলে আসে। কিম তো মেয়েটার আত্মা দেখে ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালাতে থাকে। পালানোর সময় হঠাৎ ওর সামনে মেয়েটার আত্মা চলে আসে। আত্মাটা ওকে মেরে ফেলার চেষ্টা করে, সেই সময় উন এসে ওকে বাঁচিয়ে নেয়। কিম উনকে চিনতে পারে না। এদিকে জুন পেন ড্রাইভে সকল ডাটা ট্রান্সফার করে নেয়। ওরা পেন ড্রাইভ নিয়ে সেখান থেকে চলে আসছিল, তখনই হঠাৎ আলো নিভে যায়। অন্যদিকে তো কিম উনকে বলে, আপনি কে? উন দেখে ওর ডিটেক্টরটা অস্বাভাবিকভাবে নড়ছে। হঠাৎ একটা কাচের টুকরো উনের চোখের ভিতর ঢুকে যায়। আত্মাটাই উনের উপর অ্যাটাক করেছিল। উন অনেক কষ্টে ওর চোখের ভিতর থেকে কাচের টুকরোটা বের করে। ও তখন নিজের সামনে সেই মেয়েটার আত্মাকে দেখতে পায়। মেয়েটা বলে, তুমি কি তোমার ইচ্ছে পূরণ করতে চাও? এখান থেকে সিনটা অতীতে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই রিয়ং শিওনের বাড়ির সামনে উকিঝুঁকি দিচ্ছিল। তখনই সেখানে শিয়ং এর মা আসে আর ওকে ভিতরে আসতে বলে। রিয়ং এর একটা চোখ লাল ছিল, যেটা দেখে শিয়ং এর মা বলে, তোমার চোখে তো একটা অভিশপ্ত স্পিরিট আছে। শিয়ং এর মা একজন সামান, তাই উনি রিচুয়াল করে ওর চোখ ঠিক করে দেয়। এটা দেখে রিয়ং অবাক হয় আর বলে, আন্টি শিয়ন কোথায়? শিয়নের মা বলে, ওই তো বাসায় আসেনি। তখনই শিয়ন ওকে কল করে। এটা দেখে রিয়ং তাড়াতাড়ি শিয়ং এর বাসায় চলে আসে। আসলে শিয়নের মা তো একজন সামান, ওর মায়ের জন্য ওর বাবা মারা গিয়েছিল। এই জন্য শিয়ন ওর মাকে একদমই পছন্দ করত না, তাই সে তার মায়ের থেকে আলাদাই থাকে। শিয়ন রিয়ং এর গা থেকে ধূপকাঠির গন্ধ পায় আর ওকে এই বিষয়ে জিজ্ঞাসা করে। রিয়ং বলে, আমি আসলে তোমাকে ফোনে পাচ্ছিলাম না, তাই তোমার মায়ের বাসায় দেখতে গিয়েছিলাম সেখানে তুমি আছো কিনা। এটা শুনে শিয়ং তো অনেক রেগে যায় আর রিয়ংকে বকাবকি করতে থাকে। শিয়ন বলে, আমি তোমাকে বলেছি না তুমি আমার মাকে ইগনোর করবে। রিয়ং ওকে সরি বলে আর বলে, আমি তোমার কোডিং ক্লাবে জয়েন হতে চাই। তারপর ওরা দুজন স্কুলে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করতে থাকে। আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই। রিয়ং আর শিয়ন যে স্কুলে পড়ে, আমাদের নায়ক নায়িকারাও কিন্তু সে একই স্কুলে পড়ে। যাই হোক, এখন রিয়ং তেকে দেখে তো লুকিয়ে পড়ে। শিয়ন বলে, কি ব্যাপার, তুমি কি ওকে পছন্দ করো? রিয়ং বলে, তুমি কি ওকে চিনো? শিয়ং বলে, হ্যাঁ, ও আমার কোডিং ক্লাবের মেম্বার। ও আচ্ছা, এই জন্যই তুমি আমার কোডিং ক্লাবে জয়েন হতে চাচ্ছ?
ওর কথা শুনে রিয়ং তো লজ্জা পেতে থাকে। শিয়ং বলে আচ্ছা আমি এই ব্যাপারটা কাউকে বলবো না। তারপর ওরা দুজন স্কুলে চলে আসে। তখনই জিন শিয়নের কাছে আসে। জিনও শিয়নের কোডিং ক্লাবের মেম্বার। ওরা যখন কথা বলছিল তখন তে সেখানে আসে। তেকে দেখে রিয়ং লজ্জা পেতে থাকে, যেটা আবার জিন খেয়াল করে। তে বলে আমি আজকে ব্রেকফাস্ট করিনি, চলো একসাথে ব্রেকফাস্ট করব। শিয়ং তখন রিয়ংকে ক্লাসে যেতে বলে ওদের সাথে চলে যায়। এতে রিয়ং তো কিছুটা কষ্ট পায়। ক্লাস শেষে রিয়ং শিয়নকে বলে বাসায় যাবে না? শিয়ং বলে আমার কোডিং ক্লাবে কিছু কাজ আছে। রিয়ং বলে আমি তোমার জন্য অপেক্ষা করব। শিয়ং বলে না, তুমি বাসায় চলে যাও। এটা বলে সে তার বাকি বন্ধুদের সাথে সেখানে চলে আসে। আমরা বুঝতে পারি শিয়ন আসলে নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে রিয়ংকে এতটাও কেয়ার করে না। শিয়ন শুধু ওকে কন্ট্রোল করে আর নিজের কাজে ব্যবহার করে। তবে রিয়ং সত্যি ওকে নিজের ভালো বন্ধু মনে করে। যাই হোক, এখন রিয়ং রাতে একা একা বাসায় ফিরছিল। তখনই ওর শিয়ংয়ের মায়ের সাথে দেখা হয়ে যায়। রিয়ং তো শিয়নের কথা মতো ওর মাকে ইগনোর করে চলে যেতে নেয়, কিন্তু সে দেখে উনি অসুস্থ হয়ে পড়েছে। এদিকে শিয়ন ওর ক্লাবে বাকিদের সাথে কাজ করছিল। জিন তেকে দেখে বলে রিয়ংকে দেখে বোঝা যায় ও তোকে পছন্দ করে। এটা শুনে তে তো হাসে। ওদের আরেকজন বন্ধু মিন বলে আমি শুনেছি রিয়ং এর মা সামান, ওর মা ওর বাবাকে মেরে ফেলেছে। ওরা তো এটা নিয়ে হাসাহাসি করতে থাকে। আসলে স্কুলের সবাই জানে যে রিয়ংই সামানের মেয়ে, কিন্তু আসল সত্যি হলো শিয়ন সামানের মেয়ে। শিয়ন ওর মায়ের পরিচয় দিতে লজ্জা পায়, তাই সত্যিটা কাউকে বলেনি। আর রিয়ংও ওর বন্ধুর জন্য এটা স্যাক্রিফাইস করে গিয়েছে। শিয়ন ওদের কথাবার্তা শুনে খুবই বিরক্ত হয়, তাই সে রেগে সেখান থেকে চলে আসে। এদিকে রিয়ং শিয়নের মাকে হেল্প করার জন্য ওনার জিনিসপত্রগুলো ওনার বাড়িতে বয়ে নিয়ে আসে। শিয়ং এর মা ওকে সবগুলো জিনিস ওনার রিচুয়াল করার রুমে রাখতে বলে। রিয়ং সে রুমে গেলে ওর কাছে সবকিছুই কেমন জানি অদ্ভুত মনে হয়, তাইও সেগুলো দেখতে থাকে আর সে বিষয়ে শিয়ং এর মাকে প্রশ্ন করতে থাকে। তখনই শিয়নের মা ওকে নিজের মেয়ের মতো সবকিছু দেখাতে থাকে। সে সময় আবার শিয়ন সেখানে চলে আসে আর রিয়ংকে ওর মায়ের সাথে দেখে অনেক বেশি রেগে যায়। রিয়ং বলে শিয়ন তুমি আমাকে ভুল বুঝছো। শিয়ন বলে তুমি নিজেকে আমার বন্ধু বলো, আসলে তুমি আমাকে এই বিষয়গুলো নিয়ে ব্ল্যাকমেল করতে চাও তাই না? ও এরকম আরো অনেক কথা বলে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। রিয়ং ওর রাগ ভাঙাতে ওর বাসায় চলে আসে আর ওকে অনেকবার সরি বলে। শিয়ন বলে তুমি কি এমন কোনো কিছুর নাম শুনেছো যেটা তোমার ইচ্ছে পূরণ করে দিবে? রিয়ং বলে না। শিয়ন বলে আমি সেরকমই কিছু একটা বানিয়েছি যেটা ইচ্ছে পূরণ করবে। আমার ইচ্ছে হলো আমার মা মরে যাক। আচ্ছা তোমার কি কোনো ইচ্ছে আছে? রিয়ং বলে আমি তের সাথে ডেট করতে চাই। তারপর রিয়ং নিজের উইশটা বলে আর শিয়ন সেটা রেকর্ড করে নেয়। তারপর গিরিগো অ্যাপে সেন্ড করে। রাতে ওরা দুজন একসাথে অনেক মজা করে এবং একসাথেই ঘুমিয়ে পড়ে। এভাবে ওদের দিনকাল ভালোই যাচ্ছিল। রিয়ং তো শিয়নের গিরিগো অ্যাপের জন্য একটা লোগো ডিজাইন করে দেয়। একদিন ওরা দুজন একসাথে বাড়ি ফিরছিল, তখনই ওরা দেখে শিয়নের মা একটা দোকানে মাতলামি করছে। শিয়ন রেগে সেখান থেকে চলে আসে। রিয়ং ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, তবে শিয়ন এতটাই রেগেছিল যে সে ওর মায়ের রিচুয়াল করা সকল জিনিসপত্রগুলো লন্ডভন্ড করে দেয়। শিয়নের মা এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। ওনার দেবতা শিয়নের উপর প্রচন্ড রেগে যায়। শিয়নের মা বুঝতে পারে ওনার দেবতা শিয়নকে অভিশাপ দিতে চলেছে, তাই উনি ওনার মেয়েকে রক্ষা করার জন্য ওনার দেবতার কাছে অনেকবার ক্ষমা চায় আর অনেক রিচুয়াল করে। ফাইনালি অনেক চেষ্টার পর উনি ওনার দেবতাকে শান্ত করতে পারে, কিন্তু এতে উনি নিজেই অনেকটা দুর্বল হয়ে পড়ে। পরের দিন রিয়ং শিয়নের বাড়িতে আসে আর ওর মায়ের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। তখনই শিয়নের মা ওর হাতে একটা মন্ত্রপুত কাগজ দেয় আর বলে আমি আমার স্বামীকে বাঁচাতে পারিনি, কিন্তু আমার মেয়েকে বাঁচাতে চাই, তুমি প্লিজ আমাকে হেল্প করো। তুমি এই কাগজটা শিয়নের অগোচরে ওর ব্যাগের মধ্যে রেখে দিও। যাও তাড়াতাড়ি করো, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। রিয়ং কাগজটা নিয়ে সেখান থেকে চলে আসে আর শিয়নের মা সেখানেই মারা যায়। এদিকে রিয়ং শিয়নকে পুরো বিষয়টা বলতে চাচ্ছিল, কিন্তু ওর সাথে বাকিদেরকে দেখে আর কিছুই বলে না। এবার ক্লাস শেষে রিয়ং শিয়নের ব্যাগে সে মন্ত্রওয়ালা কাগজটা লুকিয়ে রাখতে যায়। সে সময় জিন আর শিয়ন সেখানে চলে আসে। শিয়ন তো রিয়ং এর হাত থেকে কাগজটা নিলে সেখানে অনেকগুলো মন্ত্র লেখা দেখে। ওর রিয়ংকে ভুল বুঝে। রিয়ং ওকে পুরোটা বলতে চাইছিল, কিন্তু শিয়ন ওর কথা না শুনে ওকে চড় মারে। পুরো স্কুলে ছড়িয়ে পড়ে রিয়ং সামানের মেয়ে।
ও শিওনের ব্যাগে মন্ত্রপুত কাগজ রেখে ওকে জাদু করার চেষ্টা করেছে। সবাই এগুলো নিয়ে গসিপ করতে থাকে। শিওন রিয়ংকে সবার সামনে অপমান করার জন্য ক্লাসে একটা ভিডিও ছেড়ে দেয়, যে ভিডিওতে রিয়ং উইশ করেছিল ও তের সাথে ডেট করতে চায়। ক্লাসের সবাই এই ভিডিও দেখে রিয়ংকে নিয়ে হাসতে থাকে। তে তো সবার সামনে রিয়ংকে অপমান করতে থাকে আর বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে পছন্দ করেছো? তে তো রিয়ংকে সবার সামনে মারতে থাকে। এসব দেখে শিওন তো মজাই পাচ্ছিল। রিয়ং তো একবার শিওনের দিকে তাকায় আর ভাবে ওর বন্ধু হয়তো ওকে সাহায্য করবে, কিন্তু শিওন ওকে সাহায্যই করে না। আর আমার এখানে সত্যি রিয়ং এর জন্য খুবই খারাপ লেগেছে। মেয়েটা নিজের বন্ধুকে বিশ্বাস করে নিজের সিক্রেট বলল, আর সে বন্ধুই ওকে এভাবে সবার সামনে অপমান করলো। এখানে শিওন তার বান্ধবী রিয়ং এর সাথে বিশ্বাসঘাতকতা করলেও কিন্তু রিয়ং ওর সাথে কোনো বিশ্বাসঘাতকতাই করেনি। রিয়ং কাউকে বলে দেয়নি যে শিওন সামানের মেয়ে, কারণ সে শিওনকে সত্যি নিজের বেস্ট ফ্রেন্ড মনে করত। আর সত্যি এরকম বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার, যা সবার কপালে জোটে না। তারপর থেকে চারদিকে তো এসব ভিডিও ছড়িয়ে পড়ে, সবাই রিয়ংকে বুলি করতে থাকে। রিয়ং তো প্রতিশোধ নেওয়ার জন্য শিওনের মায়ের শিখানো পদ্ধতিতে তে আর শিওনের উপর জাদু করে। তারপর গেরিগুয়াপে একটা ভিডিও করে। ভিডিওতে রিয়ং বলে, তুমি আমাকে যেভাবে বলেছিলে আমি ঠিক সেভাবেই উইশ করেছি। রিয়ং নিজের জন্মদিন ডেট একটা কাগজে লিখে তারপর বলে, আমার উইশ তোমরা সবাই মরে যাও। এটা বলে ও নিজেই নিজেকে শেষ করে দেয়। আর এই সিনটাই আমরা ড্রামার শুরুতে দেখেছিলাম। এবার তে আর শিওন রিয়ং এর ভিডিওটা দেখতে পায়। শিওন অ্যাপের ডাটাবেস থেকে ভিডিওটা ডিলিট করার চেষ্টা করে, কারণ তা না হলে ওরা তো পুলিশের কাছে ধরা পড়ে যাবে। শিওন অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই ডিলিট করতে পারে না, তাই ও ইন্টারনেট কানেকশনটাই বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, তাতেও কোনো কাজ হয় না। শিওন তো চারদিকে রিয়ং এর ভিডিওটাই দেখতে পায়। রিয়ং তে আর শিওনের উপর কালো জাদু করেছিল। কালো জাদুর ফলে ওরা দুজনই রিয়ং এর মতো নিজেকে শেষ করে দেয়। সবাই মারা গেল, অ্যাপটা তখনও ওপেন ছিল। রিয়ং এর মৃত্যুর ফলে অ্যাপটা তো অভিশপ্ত হয়ে পড়ে। এরপর থেকেই যারাই লোভে পড়ে হিংসা থেকে এই অ্যাপ ইউজ করত, রিয়ং এর আত্মা তাদেরকে শেষ করে দিত। আর এখান থেকে সিন এবার বর্তমানে চলে আসে। এখানে তো নেরির সাথে জুনার ইউর দেখা হয়ে যায়। ইউ বলে, আমি তোমার উইশের ভিডিও দেখেছি, আমি বুঝতে পারছি তুমি ইচ্ছে করে কিছু করনি, আমরা একসাথে সবটা সমাধান করব। ওর কথা শুনে নেরি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু পারে না। সে তো ইউর উপর অ্যাটাক করে। ইউকে বাঁচাতে জুন সামনে চলে আসে, যার জন্য ওর হাতে ব্যথা পায়। ওদেরকে বাঁচাতে কিমারুন সেখানে আসে। উন বুঝতে পারে নেরিকে কোনো একটা খারাপ আত্মা পজেস্ট করে রেখেছে, তাই ওর নেরির উপর অ্যাটাক করে। নেরি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। জুন তো হাতে ব্যথা পেয়েছিল, তাই উন তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে আসে। জুন বলে, তুমিও তো চোখে ব্যথা পেয়েছো, চলো ভিতরে। এখানে ওদের সম্পর্কের একটা সুন্দর দিক দেখানো হয়। উন নিজের ছোট ভাইয়ের মতো জুনকে স্নেহ করত। জুনও উনকে নিজের বড় ভাই হিসেবে সম্মান করত। কিম আর ইউ ওদের কাণ্ডকারখানা দেখে হাসতে থাকে। ওদের ট্রিটমেন্ট শেষে ওরা হাসপাতাল থেকে বেরিয়ে আসে। তারপর ওরা রিয়ং এর উইশের ভিডিওগুলো দেখতে থাকে। ইউ রিয়ং এর ফোনটা দেখে বলে, ইয়ং আমাকে যে রেড ফোনের কথা বলেছে এটাই তো সেই ফোন। ওরা ইয়ংকে কল করে সবকিছু বলে। ইয়ং বলে, যেই করেই হোক ওই ফোনটা খুঁজে বের করতে হবে, তাহলে অভিশাপ শেষ হবে। ওরা সবাই ফোন খোঁজার মিশনে নেমে পড়ে। এদিকে আমরা নেরিকে দেখতে পাই, অত অন্ধকার গলির মধ্য দিয়ে হাঁটছিল। আমরা ওর মধ্যে শিওনের আত্মাকে দেখতে পাই। এখানেই এই ড্রামার সবচেয়ে বড় রহস্য উন্মোচন করা হয়। আর আমরা জানতে পারি শিওন মারা যাওয়ার আগে গিরিগুয়াপে উইশ করেছিল রিয়ং এর অভিশাপটা যেন সবসময় থাকে। আর গিরিগুয়াপ তো ওর উইশটা পূরণও করেছিল। মানে রিয়ং নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য শিওং এর উপর জাদু করেছিল আর অ্যাপে উইশ করেছিল যাতে ওরা সবাই মরে যায়। উইশ করার পর সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছিল। রিয়ং এর জাদুর ফলে শিওন মারা গিয়েছিল, তবে ও মারা যাওয়ার আগে উইশ করেছিল রিয়ং এর অভিশাপটা যেন সবসময় থাকে, অর্থাৎ সবাই যাতে মারা যায়। যারাই উইশ করবে তারাই রিয়ং এর দেওয়া অভিশাপের জন্যই মারা যাবে। এখান থেকে এই অ্যাপটা অভিশপ্ত হয়ে পড়ে। শিওনের খারাপ আত্মা এই অ্যাপের সাথে যুক্ত হয়ে
হয়ে পড়ে। ও তো নিজের ফাঁদে সবাইকে ফেলে শেষ করে দিত। ও ভুল বুঝাবুঝি তৈরি করার মাধ্যমে মানুষের বন্ধুত্ব নষ্ট করে দিত। আর আমরা এতদিন যে মেয়েটার আত্মা দেখেছি সেটা আসলে আর কেউ না, শিওনই ছিল। আসলে খারাপ আত্মা রিয়ং ছিল না, বরং শিওন ছিল। নেরি শিওনের মতো স্বার্থপর আর হিংসুক ছিল, তাই শিওন ওকে পজেস্ট করে নিয়েছে। এদিকে ওরা সবাই ফোনের লোকেশন ট্র্যাক করে সামনে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে চারদিকের আলো নিভে যেতে থাকে। ওদের গাড়িতে ধাক্কা মারে। ওরা তো অল্পের জন্য বেঁচে যায়। উন গাড়ি থেকে বেরিয়ে সে গাড়িটা চেক করতে যায় যেটা ওদের গাড়িতে ধাক্কা দিয়েছে। উন নেমে দেখে সেই গাড়িতে কেউ নেই। ও বুঝতে পারে এটাও শয়তানেরই কাজ। তখন ওর মনে পড়ে ইয়ং ওকে বলেছিল যে ইউই একমাত্র আমাকে ওই রেড ফোনের সাথে কানেক্ট করতে পারবে। উন বুঝতে পারে ডেমন এখন ইউর উপর অ্যাটাক করবে। আর উনের ধারণা তো একদম ঠিক হয়ে যায়, ডেমন ইউর উপরই অ্যাটাক করে। তবে উন ইউকে বাঁচিয়ে নেয়। ইউকে বাঁচাতে গিয়ে সে তো গুরুতর আহত হয়। ওর পেটের ভিতর দিয়ে একটা বড় লোহার টুকরো ঢুকে যায়, যার জন্য ওর প্রচুর ব্লিডিং হচ্ছিল। ওরা তো উনকে হসপিটালে নিয়ে যেতে চাইছিল, কিন্তু উন ইউকে বলে তুমি আমার জন্য চিন্তা করো না, যাও তাড়াতাড়ি গিয়ে ফোনটা খুঁজে বের করো। উন নিজের সকল অস্ত্র কিমের কাছে দিয়ে দেয় আর বলে তাড়াতাড়ি চলে যাও। উনের কথা মতো কিম আর ইউ ফোন খুঁজতে চলে যায়। জুন অ্যাম্বুলেন্সে কল করে আর বলে জিজু আর কিছুক্ষণ অপেক্ষা করো। উন বলে তুমি আমার বোনের খেয়াল রেখো। জুন বলে তুমি এটা করতে পারো না, তুমি বলেছিলে যে আমার বোনকে সেখান থেকে বের করবে, এখন তুমি এভাবে মরে যেতে পারো না। কিন্তু আস্তে আস্তে উনের অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে। জুন ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে। উনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। জুন ইয়ংকে কল করে আর বলে আপু জিজুর অবস্থা ভালো না, ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। এই শুনে ইয়ং তো ভেঙে পড়ে। তবে ও জুনকে বলে তুমি চিন্তা করো না, সে ঠিক হয়ে যাবে। এদিকে কিম আর ইউ ফোনটা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ওরা সে রুমটা পেয়ে যায় যেখানে রিয়ং নিজেকে শেষ করে দিয়েছে। ওরা সেখানে যাওয়ার চেষ্টা করে, তবে সেখানে যাওয়ার রাস্তা ভাঙা ছিল। কিম বলে ইউ তুমি এখানে অপেক্ষা করো, আমি যাচ্ছি, সামনে বিপদ আছে। ইউ বলে না আমি যাচ্ছি, আমি ছাড়া তুমি সেই ফোনটা আনতে পারবে না। ইউ যেহেতু হাই জাম্পে ভালো ছিল তাই ও এক লাফেই অপর পাশে চলে যায় আর রুমের ভিতরে গেলে সেখানে ফোনটা খুঁজেও পায়। ইউ ফোনটা নিতেই যাচ্ছিল, সে সময় আড়াল থেকে নেরি ওর উপর অ্যাটাক করে আর ওদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। কিম সেটা দেখতে পায়। কিম হাই জাম্পে ভয় পেত, তবে ও ইউকে বাঁচানোর জন্য এক লাফে অপর পাশে চলে যায় আর উনের দেওয়া চুরিটা নেরির পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। এতে নেরি কিছুটা দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগে ইউ রিয়ং এর ফোনটা নিয়ে নেয়। ইউ নেরিকে এভাবে একা ফেলে যেতে চাইছিল না, তাই ও নেরিকে বলে নেরি তুমি আমাদের সাথে চলো, আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। নেরিও নাটক করতে থাকে। ইউ নেরির হাত ধরার জন্য হাত বাড়িয়ে দেয়। তখনই নেরি ইউর হাতে থাকা পবিত্র সুতাটা ছিঁড়ে দেয়। এর ফলে ইউর প্রোটেকশন তো ভেঙে যায়। গিরিগুয়াবের অভিশাপটা জেগে ওঠে, যার জন্য ইউর অবস্থা খারাপ হতে থাকে। অন্যদিকে ইউন বুঝতে পারে ইউর সাথে খারাপ কিছু হচ্ছে। ইউর খারাপ অবস্থা দেখে কিম নেরিকে বলে ইউর যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে ছাড়বো না। হঠাৎ করে নেরি সেখান থেকে গায়েব হয়ে যায়। কিম কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই ইউর ফোনে ইয়ং কল করে আর বলে আমি জুনের বোন ইয়ং, আমি তোমাকে একটা লোকেশন পাঠাচ্ছি, তুমি ইউকে নিয়ে এখনই সেখানে চলে আসো, একমাত্র তুমি এখন ওকে বাঁচাতে পারবে। ইউ কিমকে বলে তুমি ওর কোনো কথাই বিশ্বাস করো না, এগুলো সব মিথ্যে। কিম তো কনফিউজড হয়ে যায়, ও কাকে বিশ্বাস করবে। তখনই ও ইয়ং এর কথা মতো ডিটেক্টরটা ইউর সামনে ধরে। ডিটেক্টরটা তো অস্বাভাবিকভাবে নড়তে থাকে। কিম বুঝতে পারে ডেমন ইউকে প্রজেস্ট করে নিয়েছে, তাই সে ইউকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি ইয়ং এর বলা লোকেশনে যেতে থাকে। এদিকে আমরা ইউকে দেখি ও গেমের দুনিয়ায় আটকা পড়ে গিয়েছে। শিওনকে নানাভাবে ধোঁকা দিয়ে সেখানে আটকে রাখার চেষ্টা করে, তবে ইউ বুঝতে পারে এর সবকিছুই মিথ্যে। ও শিওনের ফাঁদে পা দেয় না। তখনই পজেস্ট নেরি ইউর উপর অ্যাটাক করে আর বলে তোর এত বড় সাহস, তুই এ অভিশাপ শেষ করতে চাস? আমি তোকে ছাড়বো না, আমি তোকে মেরেই ফেলবো। ও তো ইউকে মেরে ফেলার চেষ্টা করে। আর বাস্তব দুনিয়ায় কিম ইউকে ট্র্যাম্পলের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু ও বুঝতে পারছিল না টেম্পলটা কোন দিকে, কারণ চারদিকে তো ঘন জঙ্গল আর অন্ধকার। তখনই ইয়ংকে কল করে আর বলে আমি একটা ফানুস উড়াচ্ছি, তুমি সেটা ফলো করে এখানে চলে আসো। কল কেটে দিয়ে ইয়ং ফানুস উড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারছিল না। সেই অশুভ শক্তি ওকে বারবার বাধা দিচ্ছিল। এদিকে কিম ফানুস দেখার জন্য পাহাড়ের কিনারায় যায়। তখনই হঠাৎ
পজেসড ইউ নিজের শক্তি ব্যবহার করে ওকে পাহাড় থেকে ফেলে দেয়। তবে কিম অনেক কষ্টে একটা গাছ ধরে ঝুলে থাকে। ইউ কিমের দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দেয় আর বলে, তুই তোর ইউকে বাঁচাতে পারবি না, আমি ওকে শেষ করে দিব। এটা বলে সে তো হাসতে থাকে। কিম নিজের ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য নিজের সাহস বাড়ায় আর অনেক কষ্টে উপরে উঠে আসে। তখনও ফানুসটা দেখতে পায়। কিম তাড়াতাড়ি ইউকে টেম্পলে নিয়ে যায়। এবার ইয়ং রিচুয়াল শুরু করে। ইয়ং মন্ত্র পড়ে রিয়ং এর ফোনটা নষ্ট করে দেয়। ইয়ং ভেবেছিল এই ফোনটা নষ্ট করলেই হয়তো সব অভিশাপ শেষ হয়ে যাবে, কিন্তু ও দেখে ইউ এখনো ঠিক হয়নি, ওর অবস্থা আরো খারাপ হচ্ছে। ইয়ং বুঝতে পারে অভিশাপ এখনো কাটেনি। তখন ওর ইউর বলার কথাগুলো মনে পড়ে। ইউ ওকে বলেছিল যে আমি স্বপ্নে 2টা মেয়েকে দেখেছিলাম। ইয়ং বুঝতে পারে এই অভিশাপ শেষ করার জন্য ওদেরকে শিওনের ফোনটাও নষ্ট করতে হবে। তাই ও নিজের পাওয়ার ইউজ করে অন্য ডাইমেনশনে চলে যায় আর ইউকে নেরির হাত থেকে বাঁচিয়ে নেয়। ওরা সেখান থেকে চলে আসছিল। তখনই ওরা রিয়ং এর আত্মাকেও দেখতে পায়। ইয়ং দেখে রিয়ং এর গলার কাটা দাগটা আর নেই। ইয়ং বুঝতে পারে রিয়ং অভিশাপ থেকে মুক্ত হয়ে গিয়েছে। তখনই রিয়ং ওদেরকে সার্ভার রুমের দিকে ইশারা করে। সে সময় ওদের ওপর অ্যাটাক করার জন্য শিওনের আত্মা সেখানে চলে আসে। ইয়ং ইউকে বলে, তুমি সার্ভার রুমে গিয়ে শিওনের ফোনটা খুঁজে বের করো, আমি এদিকে শিওনকে ব্যস্ত রাখছি। ইয়ং এর কথা মতো সার্ভার রুমে ফোনটা খুঁজতে যায়। ইয়ং রিয়ং এর রূপ ধরে শিওং এর সামনে যায় আর ওকে কথায় ব্যস্ত রাখার চেষ্টা করে। তবে শিওন ওর চালাকি ধরে ফেলে আর ওদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এদিকে ইউ ফোনটা খুঁজছিল। তখনই হঠাৎ নেরি ওর উপর অ্যাটাক করে। ইউ বলে, তুমি এসব কেন করছো? নেরি বলে, তোমরা নাকি আমার বন্ধু, অথচ তোমরা আমাকে সেখানে মরার জন্য ছেড়ে এসেছিলে। তুমি জানতে আমি অনেক আগে থেকেই কিমকে পছন্দ করি, তারপরও তুমি ওর সাথে রিলেশনে গিয়েছো আর প্রতিটা সময় আমাকে মিথ্যে বলেছো। তারপরও বলছো আমি এসব কেন করছি? ইউ ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নেরি ওর কথা না শুনে বারবার ওর উপর অ্যাটাক করে। নেরি ইউর পেটের মধ্যে একটা অস্ত্র ঢুকিয়ে দেয়। তারপরও ইউ নেরির উপর অ্যাটাক করে না আর বলে, আমি জানি তুমি চোয়ের মৃত্যুর জন্য গিল্টি ফিল করছো। নেরি বলে, না, আমি গিল্টি ফিল করছি না, যা হয়েছে ভালোই হয়েছে, ওর জন্যই আমি এই অ্যাপের ফাঁদে ফেসে গিয়েছি। ইউ অনেকভাবে নেরিকে বোঝানোর চেষ্টা করে, তবে নেরি কিছুই বুঝতে চায় না। ও বারবার ইউর উপর অ্যাটাক করে। এবার ইউ নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারে না। ও নেরিকে ইচ্ছা মতো মেরে সাজতা করে। এতে নেরি কিছুটা দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগে ইউ শিওনের ফোনটা খুঁজে বের করে আর ফোনটা ইয়ং এর কাছে নিয়ে যেতে থাকে। অন্যদিকে ইয়ং আর শিওনের মধ্যে লড়াই হচ্ছিল। লড়াইয়ের এক পর্যায়ে ইয়ং তো অনেকটাই দুর্বল হয়ে পড়ে। শিওন ওকে মেরে ফেলতেই যাচ্ছিল। সেই সময় রিয়ং এর আত্মা সেখানে আসে আর কান্না করতে করতে বলে, শিওন, অনেক তো হয়েছে, এবার এসব ছেড়ে দাও। শিওং রেগে বলে, এই সব কিছু তোমার জন্যই হয়েছে আর তুমি কিনা আমাকে থামতে বলছো? শিওন তো কথায় ব্যস্ত ছিল। সেই সুযোগে ইয়ং ওর পেটে মন্ত্রতীর ঢুকিয়ে দেয়। এতে ইয়ং নিজেও কিছুটা আঘাতপ্রাপ্ত হয়, তবে শিওনের শক্তি কিছুটা কমে যায়। ঠিক তখনই ইউ শিওনের ফোনটা নিয়ে সেখানে আসে। ইয়ং ওর মন্ত্রতীর ফোনের দিকে নিশানা করে, তবে ওর নিশানা মিস হয়ে যায়। সময় বেশি ছিল না, তাই ইয়ং ইউকে বলে ফোনটা নষ্ট করতে, আর ইউ মন্ত্রতীর দিয়ে ফোনটা নষ্ট করে ফেলে। শিয়ন তো জোরে একটা চিৎকার করে। এর সাথে সাথে সবকিছু শেষ হয়ে যায়, সকল অভিশাপ কেটে যায়। ইউ আর ইয়ং বাস্তব পৃথিবীতে ফিরে আসে। ইউ বলে, সবকিছু কি ঠিক হয়ে গিয়েছে? ইয়ং বলে, হ্যাঁ, সবকিছু ঠিক হয়ে গিয়েছে। তারপর আমাদেরকে কয়েকদিনের পরের সিন দেখানো হয়। জুন ইউ কিম ক্লাস করছিল। আজকে ওদের সেমিস্টারের লাস্ট ক্লাস ছিল। ইউ ক্লাসে নেরিয়ার চইকে মিস করছিল। ক্লাস শেষে ওরা টেম্পলে চইয়ের জন্য প্রার্থনা করে। কিম ইউর ফোনে গিরিগো অ্যাপ দেখে বলে, তুমি এখনো এই অ্যাপটা ডিলিট করনি কেন? তুমি কি চইকে মিস করছো? তার জন্য এটা রেখেছ? ইউ বলে, হ্যাঁ, আমি চাই নেরিও ফিরে আসুক। কিম বলে, তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছো, এবার নিজের লাইফে এগিয়ে যাও। ইউ এবার গিরিগো অ্যাপটা ডিলিট করে দেয়। তারপর ওরা সবাই একসাথে লাঞ্চ করতে বসে। উন দেখাচ্ছিল কিভাবে ওর পেটের মধ্য দিয়ে রড ঢুকে গিয়েছে, আর জুন ওর পাশে দাঁড়িয়ে কান্না করছিল। জুন তো লজ্জা থেকে বাঁচতে বলে, কই, আমি তো কান্না করিনি। এই নিয়ে ওরা সবাই তো একসাথে অনেক মজা করে। উন ইয়ংকে বলে, তোমাকে এখান থেকে বের করার আমি একটা উপায় পেয়েছি। ইয়ং বলে, কি? উন তখন নিজের চশমাটা খোলে। আমরা দেখি ওর একটা চোখ লাল হয়ে গিয়েছে। এদিকে আমরা চোয়ের ওই অনলাইন ফ্রেন্ড ছেলেটাকে দেখতে পাই। সে লুকিয়ে লুকিয়ে তাদের স্কুলে ঢুকে আর এখানে একটা ফোন খুঁজে পায়। ফোনটা নিয়ে সে তো একটা গেম সেন্টারে চলে আসে আর কাউকে মেসেজ করে বলে, হ্যাঁ, আমি ফোনটা পেয়েছি। আর আমরা দেখি এই ফোনটা তো নেরির ছিল। লোকটা তখন তাকে একটা পাসওয়ার্ড দেয়, যে পাসওয়ার্ড দিয়ে ছেলেটা তো ফোনটা আনলক করে ফেলে।
আর নেরির ফোনে ঢুকে আবারও এই গ্যারিগো অ্যাপে ঢুকে পড়ে। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তবে ড্রামাটা শেষ হওয়ার পরও আমাদের মনে তো একটা প্রশ্ন থেকেই যায়, আসলেই কি অভিশাপ শেষ হয়েছে? হয়তো এটার কোনো অন্য সিজনও আসতে পারে, সেটারই হিংস দিল ডিরেক্টর। যাই হোক, তোমরা কি চাও এটার দ্বিতীয় সিজন আসুক? সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে যাও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।